সেদিন ইনফ্লামেশন নিয়ে আলোচনা করছিলাম। ইনফ্লামেশন আমাদের আসলে এই মাসের আলোচনাটার ফোকাস পয়েন্টটাই, বিষয়বস্তুগুলাই কিন্তু ইনফ্লামেশন কেন্দ্রিক। তো ইনফ্লামেশন কেন হয়, এটা আমাদের জন্য কোন পর্যায় পর্যন্ত আশীর্বাদ স্বরূপ, কোন পর্যায় পর্যন্ত কোন দিকের যিনি ইনফ্লামেশন আমাদের জন্য ক্ষতিকর, এই বিষয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। এগুলা আলোচনা করার একটা কারণ আছে। আপনি নিজে না জানলে আপনি রোগীকে কি এডুকেটেড করবেন, তাদেরকে কিভাবে মানে শিক্ষিত করে তুলবেন? আপনাকে তো অ্যাটলিস্ট বিভিন্ন ধরনের প্রবলেম তার অ্যারাইজ করলো, তখন তো তাকে কিছু বিধিনিষেধ, কি খেতে হবে, এরকম কিছু উপদেশ তো দিতে হবে। তো এগুলা আপনারা জানলে আপনাদের জন্য সুবিধা হবে। আর তারপরেও আপনি যদি কি কারণে কি হচ্ছে এটা যদি জানেন, তাহলে আপনার মেডিসিন সিলেকশনে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। তো গতদিন বেলেডোনা আমরা পড়তে যে বেলেডোনার একটা স্পেশাল আঙ্গিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে দুইটা রুব্রিক্স নিয়ে গতদিন কথা বলেছিলাম। প্রথমটা মনে হয় আপনাদের মনে আছে। প্রথম পয়েন্টটা কি বলেছিলাম? ফার্স্টেরটা কি বলেছিলাম? ভ্যানিটি। ভ্যানিটি। ভ্যানিটি ভ্যানিটি মানে কি? ভ্যানিটি মানে কি? স্যার আভিজাত্য। আভিজাত্য? আপনি কঠিন দিকে চলে গেলেন। হ্যাঁ, আমি আবার সোজা করে বলি। আমি সুন্দর থাকতে চাই। অহমিকা, অহংকার। না না, অহংকার না, অহংকার না। ভ্যানিটি কে বললেন? আমি সুন্দর দেখতে চাই, সুন্দর থাকতে চাই, কে বললেন? আমি সুন্দর থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। এটাই হলো ভ্যানিটির মূল বিষয়। রোগীর মধ্যে এই ভাষ্যটাই আসবে, তার মধ্যে এই বক্তব্যটাই আসবে। রোগীর সাথে কথা বলে আপনার এই সেন্সটাই কাজ হবে, সে মুখে বলুক আর না বলুক, আপনি বুঝতে পারবেন যে আই অ্যাম লুকিং টু বি বিউটিফুল। আমাকে সুন্দর দেখাতে হবে, আমাকে সুন্দর দেখাতে হবে, আমি দেখতে যে সুন্দর, এইটা হলো ভ্যানিটি। তো ভ্যানিটি, ভ্যানিটির মধ্যে তো অনেক মেডিসিন আছে। আমরা অন্য মেডিসিন নিয়ে অত আলোচনায় যাচ্ছি না, আমরা বেলেডোনার বিষয়টা নিয়ে বলবো। বেলেডোনা পেশেন্ট ভ্যানিটি নিয়ে কিভাবে কথা বলবে? গতদিনের ক্লাসে আলোচনা করেছি, আমি আবার করে দিচ্ছি যাতে আপনারা না ভোলেন। কারণ এই জিনিসগুলা বেলেডোনার আমরা তো নানান গুরুর কাছে নানান ধরনের জিনিস দেখে এসেছি, শিখে এসেছি। এখন একদম মোস্ট প্র্যাকটিক্যাল এবং অ্যাপ্লিকেবল এবং পারফেক্ট সিমিলিমামের একটা জায়গা আমি আপনাদেরকে, যাতে আপনাদের ব্রেনের মধ্যে গেঁথে যায়, কারণে আমি আবার একটু করে 2 লাইন নিয়ে বলতেছি। রুগী কিভাবে ভ্যানিটি নিয়ে কথা বলবে? বলবে যে, ডাক্তার সাহেব আপনি জানেন আমার জীবনে আমি সব সময় চেয়েছি যে ভালো দেখাতে, আমি ভালো দেখবো, এটাই আমি সব সময় চেয়েছি। কেন? কারণ যখন আপনাকে ভালো দেখাবে, আশেপাশের লোকজন প্রশংসা করবে, আপনার কাছে আসবে, আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে, খাতির করার চেষ্টা করবে। একটা সুন্দরী মহিলার কথা চিন্তা করেন। আপনার ক্লাসে আপনারা, আমরা এখানে সবাই স্কুল পড়ে এসেছি, স্কুলে পড়েননি এরকম কেউ নাই, ইন্টারমিডিয়েট পড়েননি এরকমও খুঁজে পাওয়া যাবে না, তাই না? আমরা অ্যাটলিস্ট তো এসএসসি লেভেলে পড়েছি। অনেকের হয়তো কো এডুকেশন, মানে ছেলে মেয়ে একসাথে পড়ার হয়তো সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু হোমিও কলেজগুলোতে তো হয়েছে। দেখবেন সুন্দর দেখতে যারা, সুন্দর মেয়ে হোক সুন্দর ছেলে হোক, মানুষের একটা কমন টেন্ডেন্সি থাকে তাদের কাছে কাছে যাওয়া, তাদের সাথে খাতির করার, বন্ধুত্ব করা। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দিতে পারেন। এটা কিন্তু মানুষের একটা কমন টেন্ডেন্সি, সুন্দরের সাথে বন্ধুত্ব করার, সুন্দরের সাথে খাতির করার। কিন্তু এই পেশেন্ট গুলা এটাই মনে করে যে আমাকে সুন্দর দেখাতে হবে। কেন দেখাতে হবে? কারণ অন্যরা আমার প্রশংসা করবে, অন্যরা আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে, আমার সাথে খাতির করার চেষ্টা করবে। আর আমি যদি ভালো না দেখাই, তাহলে কেউ তো আমার দিকে তাকাবে না, আমার সাথে কথা বলতে আসবে না। এই কারণে যেভাবে হোক আমাকে সুন্দর দেখাতে হবে, গালের দাগ চলবে না। আমি বুঝাতে পারলাম ভ্যানিটি কিভাবে সে রুগীরা কথা বলবে এবং রুগীদের মনের মধ্যে কি থাকবে, কেন তাদের মধ্যে ভ্যানিটিটা তৈরি হয়? বুঝাতে পারলাম? আমার ধারণা যারা কথাগুলো মন দিয়ে শুনেছেন ডেফিনেটলি তারা বুঝতে পেরেছেন। তাহলে ভ্যানিটিতে
বেলেডোনার প্রায়োরিটি কি দেখালো, কি দাঁড়ালো? এই ভেনিটি আঙ্গিকে যদি আমি চিন্তা করি, বেলেডোনা পেশেন্টের প্রায়োরিটি কি হলো বলেন? কেবলই তো বললাম, তাকে ভালো মানে দেখাতে হবে, তাকে ভালো দেখাতে হবে। she is looking to be nice, তাই না? তাকে সুন্দর দেখাতে হবে। তাহলে আমি কি বললাম, গতদিন বলেছিলাম যে এই দুইটা রুব্রিক্স নিয়েই বা এই দুইটা রুব্রিক্সের সমন্বিত মেন্টাল স্টেট নিয়েই পেশেন্ট আপনার কাছে আসবে। কারা আসবে? যাদের একনি আছে, পিম্পল আছে, মুখে দাগ আছে, হ্যাঁ, সেতির মতন হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে রিঙ্কেল পড়ে যায়, কপালে এরকম কুচকে যায়, বলি রেখা আমরা যেটাকে বলি। এই টাইপের পেশেন্ট গুলা বেসিক্যালি এই ভাবনা নিয়ে, বেলেডোনার এই পেশেন্ট গুলা আপনার কাছে এই ভাবনা নিয়ে আসবে, এই সমস্যা নিয়ে আসবে। আপনি তখন তাদেরকে ডেফিনেটলি বেলেডোনা দিবেন, ডেফিনেটলি বেলেডোনা দিবেন, দিয়ে দেখবেন রেজাল্ট কি। কিন্তু যেহেতু আপনারা অ্যাডভান্স লার্নার, বেলেডোনা আগেই দেবেন না, দেওয়ার আগে একটু কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে? কিরকম? আপনি এই পেশেন্টকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনার এই যে মুখে দাগ হয়েছে, বা এই যে পিম্পল বা ব্রণ উঠেছে, বা মেস্তার দাগ, হ্যাঁ, এটা নিয়ে কি আপনি এম্বারেস ফিল করেন নাকি অকওয়ার্ড ফিল করেন? এম্বারেস ফিল করেন নাকি অকওয়ার্ড ফিল করেন? মানে আপনাকে মানে শিক্ষিত রোগী হলে তো আপনি ইংরেজিতে বলতে পারবেন, কিন্তু ওরকম শিক্ষিত না হলে তো আপনাকে বাংলায় বলতে হবে। আপনাকে বলতে হবে যে আপনার কি মানে বিশ্রী লাগে, এগুলা দিয়ে কি আপনার বিশ্রী লাগে নাকি লজ্জা পান, লজ্জা লাগে, মানুষের সামনে যেতে লজ্জা লাগে, এইভাবে আপনার ভাষায় আপনি প্রশ্নগুলো করবেন। রুগী বলবে, বেলেডোনা রুগী বলবে বিশ্রী লাগছে এরকমটা না, কিন্তু এগুলো খুব প্রমিনিয়েন্ট হয়ে উঠেছে, খুব ফুটে উঠেছে, এগুলা যে দেখা যাচ্ছে, এটাই খারাপ লাগতেছে। তাহলে বেলেডোনার পেশেন্টটা কিন্তু এম্বারাস হচ্ছে না, অকওয়ার্ড ফিল করতেছে না। তার মাথা ব্যথা যে আমার এই দাগটা, আমার এই ব্রণ, আমার এই একনি, এটা হলো প্রমিনিয়েন্ট হয়ে উঠছে, ফুটে বাড়াচ্ছে, এটাই হচ্ছে আমার খারাপ লাগতেছে। এই ভাবনাটা যদি ওই যে ভ্যানিটি সাথে আপনারা যদি পেয়ে যান, ডেফিনেটলি চোখ বন্ধ করে বেলেডোনা দেন, বেলেডোনা দেন, মাস্ট রেজাল্ট হবে, হতে বাধ্য। আওয়াল বলেন। স্যার এখানে ম্যাথটা মিউটাতে আমাদের একটু কনফিউজ হয়, মানে একটু অসুবিধা হয়। আমি কথা বুঝতে পারছি না। ন্যাট্রামিউরের মধ্যে রিচেট থাকবে, এমবারেস থাকবে, কিন্তু বেলেডোনার মধ্যে তো এমবারেস থাকলো না, তাই না? ডিসগাস্ট মনে হবে, আগলি মনে হবে, তাই না? কিন্তু বেলেডোনার মধ্যে কিন্তু সেটা, সেই ফিলিংসটা থাকলো না। আপনি গতকালকে যে নোটগুলা করেছেন তার সাথে আজকের আমি জিস্ট যেটা বললাম এটাকে একটু মিলায়ে আলোচনা করেন, বেলেডোনার পেশেন্ট আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন। বেলেডোনা পেশেন্টের গতদিন আমি কি বললাম, গতদিনে কি বললাম, সে কিন্তু তার মাথায় কিন্তু এখানে দাগ হয়েছে, ব্রণ হয়েছে, মেস্তা পড়েছে, সেটা নিয়ে তার কিন্তু মাথায় নাই। সে রেগুলার আয়নার সামনে গেছে, আয়নার সামনে যে চেহারা দেখেছে, ফেস ওয়াশ দিয়ে মুখ মুছেছে, তাও সে দেখতে পায়নি। যখন কেউ একজন পয়েন্টেড করে দিল, যখন কেউ একজন পয়েন্টেড করে দিল যে তোমার এইটা, তখন তার মাথায় আসলো যে বাপরে, আমার এই জিনিস তো সবাই দেখা শুরু করছে, আমি কি করে দেখতে পারলাম না এই জিনিস, আমি তো প্রতিদিন মুখ ধুই। তখন সে দৌড়াতে দৌড়াতে আপনার কাছে আসলো, এসে কিন্তু সে মেডিসিন চাচ্ছে। সে মেডিসিন তাহলে কেন নিতে আসছে? তার প্রবলেমের জন্য না। প্রবলেমটা ছিল কিসে? প্রবলেমটা ছিল ওই যে লোকজন দেখতেছে, ঠিক আছে, গ্লিটারিং অবজেক্ট, তার এটা তো আলোর মুখ ছিল না, গ্লিটার ছিল না, জায়গায় ছিল কিন্তু আলো তো ওখানে পড়েনি। লোকজনের চোখের আঙ্গুল দিয়ে স্পট করে দিল যে তোমার এখানে কি, এটা মানে কি আলোকপাত করলো। আমরা আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দেওয়া, আলোকপাত করা, যখন আলোকপাত করলো তখন গ্লিটারিং হয়ে গেল। এবার সে দৌড়ায় আসলো, ঠিক আছে। ন্যাট্রামিওর ইয়েটা আলাদা আলাদা ইয়া, আমি ন্যাট্রামিওরের তো ইয়ের বিষয়গুলো বলেছিলাম, তাই না? আমি আজকে ডিডি করতেছি না, আমি আগাতে যাচ্ছি, মানে আমার একটা মুড আছে, মুড নিয়ে আমি সামনের দিকে আগাতে যাচ্ছি। হ্যাঁ, পরে সুযোগ হলে আমি এগুলো বলে দেবো নি। তো বেলেডোনা পেশেন্ট
তাহলে আপনার কাছে আসলো কখন আসলো? যখন একজন পয়েন্টেড করে দিল, তার কাছে মনে হলো যে আমার দাগগুলা প্রমিনেন্ট উঠছে, ফুটে উঠছে, গ্লিটারিং, গ্লেজ দিচ্ছে, এটা তার কাছে খারাপ লাগছে বলে সে আপনার কাছে ওষুধ দিতে আসছে। ক্লিয়ার? এই জায়গায় কেউ ভুল করবেন না, আপনারা এই সেন্সটাতে বেলেডোনা দিবেন, দিয়ে রেজাল্ট নেবেন। এটা নেট্রামিউর হবে কি হবে না সেটা না, আমি যেটা বললাম এটার উপরে আপনারা এক্সপেরিমেন্ট চালান, কাজ না হলে তারপরে বলেন যে বেলেডোনা কাজ করলো না। এবারের বিষয় হচ্ছে পরের ডক্ট্রিনে আসি। পরের এটা ডক্ট্রিন ঠিক বলবো না, এটা হলো প্রুভিং। বেলেডোনার প্রুভিং ডক্ট্রিনও বলা যায়, কারণ আগেকার জামানায় আপনার ওই যে আমি গতদিন প্রথমেই মনে হয় বলেছিলাম যে ম্যাকবেথের সৈন্যদল যখন মানে নগরীটার নাম ভুলে গেলাম, ডেন্সের নগরীতে যখন আক্রমণ করলো, তখন তাদেরকে কিন্তু ওই যে বেলেডোনার ফলের তৈরি এক ধরনের ওয়াইন টাইপের একটা জিনিস খেতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে, অদ্ভুত সুন্দর। তো ওটা খাওয়ানোর পরে কি হতো, ওদের ওদের সেন্সটা থাকতো না, ঠিক আছে? কমান্ডিং যে মানে সেনাবাহিনীর মধ্যে কি থাকে, একটা কমান্ডিং ফ্লো থাকে, ওই ফ্লোটা কিন্তু ওই কাহিনীগুলো পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, তো ওই ফ্লোটা থাকতো না ওদের। মানে দেখা যাচ্ছে যে যেদিকে যাওয়ার কথা, যেদিকে মার্চ করতে বলছে সেদিকে না, যে আরেক জায়গায় যাচ্ছে, যাদেরকে থামতে বলছে থামতেছে না, এরকম একটা প্রবলেম হইতো আর কি। তো এই জায়গা থেকে নেওয়া যায় একটা ডক্ট্রিন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেলেডোনার প্রুভাররা এটা বলেছেন যে বেলেডোনা যখন সুস্থ মানব দেহে দেওয়া হয়েছে, প্রয়োগ করা হয়েছে, তখন এই মানুষদের, এই মানে প্রুভারদের, এই পার্সনদের ব্রেনে প্রবলেম তৈরি হইতো। আমি বুঝাতে পারলাম? সুস্থ মানব দেহে যখন আমরা তো কি করি, প্রুভিংটা করি, সুস্থ মানব দেহে আমরা মেডিসিনটা প্রয়োগ করি, প্রয়োগ করার পরে আমরা সেটা ওই মানুষের মধ্যে কি কি সিমটম গ্রো করলো, তারা কি বলতেছে, চিন্তা চেতনা স্বপ্ন হ্যান ত্যান, 4-5 দিন ধরে আমরা ওগুলা লিখি স্টেপ বাই স্টেপ। 7টার সময় এ হলো, 8টার সময় হলো, এইভাবে তো প্রুভিং করে, এটা আমরা সবাই জানি। তো এই বেলেডোনা প্রুভিং এর সময় দেখা গেছে যে ম্যাক্সিমাম মানে 10% প্রায় সবারই ব্রেনে প্রবলেম তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে বেলেডোনা পেশেন্ট কিভাবে তৈরি হয়। বেলেডোনা পেশেন্ট কিভাবে তৈরি হয়, বেলেডোনা কি মায়ের পেট থেকে তৈরি হয়ে যাচ্ছে না কি হচ্ছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আবার একটা বিষয়, যে আপনি বেলেডোনা খাবেন তারপরে বেলেডোনা তৈরি হবেন, এরকম কিন্তু বিষয়টা না। আমার চেম্বারে, আপনার চেম্বারে, সবার চেম্বারে যত বেলেডোনা পেশেন্ট আসছে, এরা কিন্তু কেউ বাড়িতে বেলেডোনা ন্যাট্রামিও যেরকম আমরা কি করি, টেবিল সল্ট তো আমরা আমাদের খাবারের মধ্যে মিশায় মিশায় খাই, অনেকে ওই যে লবণ ছাড়া ভাত খেতে পারে না, খেতে 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 একটা সময় ন্যাট্রামিওর হয়ে আসে। আমাদের ক্লাসিক্যালি আমরা কি করি, তাদেরকে ন্যাট্রামিওর দিয়ে দিই, তাই না? বেলেডোনা কিন্তু এরকম আসে, এটা কিন্তু না। তো তাহলে কি বেলেডোনা কি হলো? তো যখন একজন বা আপনি অসুস্থ হবেন, বা আপনার ধরেন যে কোনো একটা XYZ একটা অসুখ হলো, আপনার মধ্যে ওই অসুখের কোন একটা সিমটম দেখা দিল, বা এরকম হতে পারে যে ইনফ্লামেশন তৈরি করলো। আপনার ইনফ্লামেশন কিভাবে তৈরি করতেছে, বাহির থেকে যে কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট দ্বারা যখন অ্যাটাক হচ্ছে আপনার শরীরে, তখন বডি কি করতেছে, ইনফ্লামেশন তৈরি করছে। আমরা গতদিন পড়লাম তাই না, যে বডির টেম্পারেচার বাড়ায় দিচ্ছে, লাল করে ফেলতেছে, এক একজনের বডি এক এক ধরনের রিয়াকশন করতেছে। তার মানে কি, ইনফ্লামেশন হচ্ছে মানে আপনার বডিতে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, তাই তো? আপনার অসুখ যখন হয় সেটা এমনি মানে প্যারাসাইট হোক বা বাহিরের কোনো অ্যাটাক দ্বারা হোক, অথবা অন্য কোনো বিষয় হোক, কোনো না কোনো অসুখ আপনার ডিফেন্সিভ, বডির ডিফেন্সিভ মেকানিজমের জন্য বডির মধ্যে কিছুটা পরিবর্তন করে, ডিফেন্স করার জন্যই পরিবর্তন করে। যেমন আপনার শরীরে যদি করোনা ভাইরাস ঢোকে, তাহলে কি হবে, শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যাবে। কেন? কারণ শরীর ওই ভাইরাসের সাথে লড়াই করতেছে, লড়াই করে 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 টেম্পারেচার বাড়ায় দিচ্ছে। ব্যাকটেরিয়া দ্বারা একটা কিছু হলো, তখন ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতেছে, তাই না? তো এইটা হলো বেসিক্যালি শরীরের
ডিফেন্সিভ মেকানিজমের কারণে হয়, এবং তখন দেখা যায় কিছু কিছু জিনিস ডেভেলপ হয়, অনেক জিনিস ডেভেলপ হয়। যেমন ধরেন সিম্পল, মানে খুব আজকের আলোচনা কিন্তু পুরা ফিলোসফিক্যাল। হোমিওপ্যাথি যে ফিলোসফি, কত বড় ফিলোসফি, আজকের আলোচনা মন দিয়ে শুনেন, পরে ভিডিও দেখে নিব, এইটা চিন্তা করেন না। মানে আমি একটা ইয়ের কথা বলি, ধরেন আপনার জ্বর যখন শুরু হলো তখন কাঁপুনি দিয়ে জ্বর আসছে, হ্যাঁ, কাঁপুনি দিয়ে জ্বর আসছে 101 102 ডিগ্রি, তাহলে এই জ্বরকে আপনি কি বলবেন? এটার নাম আপনি কি দিতে পারেন? ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা বা বিকালে 3-4 ঘন্টা আসলো বা সকালে, কেউ বলতে পারবেন? হ্যালো, আছেন আপনারা? এটা কি রিকারেন্ট ফিভার হবে? না, রিকারেন্ট তো বারবার আসবে, আমি রিকারেন্টে যাচ্ছি একদম বেসিক। আপনাকে মশা কামড়ালো, আপনার কাঁপুনি দিয়ে জ্বর আসলো, এই জ্বরটাকে আপনি কি ইয়ে করবেন, নাম দিবেন? স্যার ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর। আচ্ছা, ম্যালেরিয়া বলি আমরা একদম সিম্পলি ম্যালেরিয়া বলি, ঠিক আছে। আপনার মশা কামড়ালো, আপনার স্ক্রিনে চোখের এগুলাতে দেখা যাচ্ছে কিছু ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে মাথা ঘুরাইয়া প্লাটিলেট কমে গেছে, আপনি এটাকে ধরেন আপনি ডেঙ্গু জ্বর বলতেছেন, তাই না? শরীর ম্যাজ ম্যাজ করতেছে, ব্যথা করে, ভাল লাগতেছে না, 101-2 ডিগ্রি জ্বর, ইনফ্লুয়েঞ্জা আমরা বলতেছি, কোমর ব্যথা করতেছে, তাই না? এইভাবে। তো এগুলো আমরা কিভাবে নাম করতেছি? জ্বর তো একই, কিন্তু আমরা 3-4টা জ্বরের নাম কি করে দিলাম, বলতে পারবেন? কজাল এজেন্ট। কজাল এজেন্ট, আচ্ছা ঠিক আছে। আমরা তো কজাল এজেন্ট যখন প্যাথোলজিক্যাল টেস্ট করব তখন কজাল এজেন্ট পাইলাম। আমরা ধরেন প্যাথোলজি, আমরা তো হোমিও ডাক্তার, আমাদের তো প্যাথোলজির দরকার নাই, আমরা এটা ধরে নিচ্ছি যে আমরা প্যাথোলজি নিলাম না, আমরা তো সিমটোমোলজি বুঝি, সিমটম দেখলাম, দেখে আমরা বুঝে নিলাম যে এটা হলো ডেঙ্গু জ্বর, এটা হলো ম্যালেরিয়া জ্বর। তার মানে কি আমরা জ্বর আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে। ম্যালেরিয়া জ্বরে কাঁপুনি দিয়ে আসতেছে ধরেন যে প্রতিদিন বিকালে, তারপর সারাদিন জ্বর থাকতেছে না। ইনফ্লুয়েঞ্জা জ্বর শুরু হলো, একদম শরীর একদম ব্যথা, সব জায়গা দিয়ে ব্যথা আসতেছে। ডেঙ্গু জ্বর শুরু হলো, দেখা যাচ্ছে দুর্বলতা, মাথায় চাপতে পারছি না, ভালো লাগছে না, কথা বলতে ঝিমাচ্ছি। এগুলো হলো জ্বর সিগন্যাল দিচ্ছে, তাই না? আমি ভুল বললাম? আমরা সিগন্যালটা দেখতেছি, সিগন্যাল দিয়ে আমরা কিন্তু অসুখটাকে চিনতেছি, তাই না? সিগন্যাল দেখে। তো বেসিক্যালি আমাদের শরীরের যে ডিফেন্সিভ মেকানিজম থাকে, ডিফেন্সিভ মেকানিজম তো প্রথম দিনই বললাম, সেটা করে কি আমাদের দেহে কিছু না কিছু ডেভেলপ করে। এই যে বেসিক যে ডেভেলপটা হয়, এটাই বেসিক্যালি আমাদেরকে সিগন্যাল দেয় যে এখন এই হচ্ছে। তো এখন এটা বুঝার আগে আমরা একটু বুঝে নিই যে মাইন্ড রুব্রিক্সটা কি। আমাদের এখানে অনেকেই নতুন আছে। আচ্ছা, মাইন্ড রুব্রিক্স বুঝার আগে আমরা একটু বুঝবো যে রুব্রিকটা কি, রুব্রিক কি আর লক্ষণ কি। কেউ একজন একটু বলেন, শ্যাম বলেন। স্যার লেটেরিয়া মেডিকার ভাষায় যেটা লক্ষণ, সেটাই রেপার্টরির ভাষায় রুব্রিক্স। না, ওই ভাষা তো ওখানে লেখা থাকতেছে না, রেপার্টরির মতন করে বিন্যস্ত থাকছে, তাই না? এখানে তো আমরা রুব্রিক্স এর বিষয়টা সবাই বুঝি, একদম যারা নতুন আছেন বুঝেন না এরকম কেউ আছেন? রোগীর ভাষাকে রেপার্টরির ভাষায় রূপান্তরিত করাকে রুব্রিক বলে। রোগীর ভাষাটাকে রেপার্টরির ভাষায়, রেপার্টরির ফরম্যাটে রূপান্তর করাটাকে হচ্ছে রুব্রিক্স বলে। আর ম্যাথমেটিকায় যে বর্ণনাগুলা, সিম্পটম গুলা লেখা থাকে, সেটা তো ম্যাথমেটিকার লক্ষণ, তাই না? এরকম খুব সিম্পল বিষয়, এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরে আসেন যে মাইন্ড রুব্রিকটা কি। মাইন্ড রুব্রিক্স আমরা কোনটাকে বলি বলেন? আরে বলেন না, একটু হেল্প করেন। স্যার, মাইন্ড রুব্রিকটা হচ্ছে যে রোগীর মনের ভাবটাকে প্রকাশ করা। আচ্ছা, হ্যাঁ, রোগীর মানসিক যে
লক্ষণগুলা পাওয়া যাচ্ছে, সেটা যখন রেপার্টরির মধ্যে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে পাচ্ছি, সেটা হলো মাইন্ড রুব্রিক্স, তাই তো? মাইন্ড রুব্রিক্স। তো এই যে রেপার্টরির মাইন্ড রুব্রিক্স অথবা এই যে ম্যাট্রিমেডিকা গুলোতে এক একটা মেডিসিনের যে যে সিমটম গুলা দেওয়া থাকে, ম্যাট্রিমেডিকায় কি থাকে, অনেক বিস্তারিত বর্ণনা থাকে, আর রেপার্টরিতে লাইট ডিজার ফর একটা লাইন দিয়ে দেওয়া থাকতেছে। এই জিনিসগুলো আসলে কিছু না, এই বিষয়গুলো হলো এক একটা সিমটম। এগুলা মূলত মূলত এক একটা হচ্ছে সিগন্যাল, বুঝছেন? এগুলা সিগন্যাল বডি প্রদর্শন করছে বা নির্দেশ করছে যে এই লক্ষণগুলা বেলেডোনার। এই সিগন্যাল দেখে আমরা বুঝে যাচ্ছি যে ট্রেন সামনে যাবে না থামবে না কি হবে। এটা হলো মূলত এই রুব্রিক্স গুলা বেসিক্যালি একটা সিগন্যাল। যদি আমরা আরেকটু সহজ ভাবে বলি, বডি যদি প্রদর্শন না করে বা সিগন্যাল যদি না দেয়, যদি কোনো কিছু প্রকাশ করলো না, যেমন ওই যে আমরা গতকালকে যে কেসটাতে দেখলাম, আমরা কি জানলাম, গ্লিটারিং অবজেক্ট, ভ্যানিটি, রুগী এসে বললো বলেই তো আমরা ক্লিন নিতে পারলাম, তাই না? রুগী যদি এরকম না বলতো, ওই কথাগুলা না বলতো যে আমার বান্ধবী এটা হাত দিয়ে দেখাই দিল, তারপরে হলো আমার, এটা তো সবাই দেখে যাবে, এই বিষয়টা যদি রুগী না বলতো, তাহলে আপনি কি রুগীকে বেলেডোনা দিতে পারতেন? আপনি কি বেলেডোনা বলে চিনতে পারতেন? সিম্পলি ওইটুক জায়গার মধ্যে ইয়ে করেন, অবশ্যই আমরা পারতাম না। কিন্তু কিভাবে এটা মানে ইয়ে হলো, রুগী আমাদেরকে ওই সিগন্যাল দিয়ে দিল, এই এই গ্লিটারিং অবজেক্টের একটা সিগন্যাল মারলো আর ভ্যানিটির একটা সিগন্যাল দিল, দিয়ে আমরা কিন্তু বেলেডোনাকে চিনলাম। কিন্তু কিভাবে এটা সম্ভব হবে যে একজন ব্যক্তি অসুস্থ হওয়ার পরে বেলেডোনার মতন করে কথা বলবে? এটা কি করে সম্ভব হয়? হাউ ইট পসিবল? এটাই কিন্তু আমাদের ফিলোসফি, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি না জানি বেলেডোনা কিভাবে কথা বলে, তার জেস্টার দিয়ে কিভাবে কোনো কিছু প্রকাশ করে, বুঝায়, তাহলে কিন্তু আমরা বেলেডোনাকে বুঝতে পারবো না, বেলেডোনাকে চিনতে পারবো না। হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র একটা রিমেডি, একটা মাত্র সিমটম দিয়ে বোঝার চেষ্টা করেন, একটা মাত্র সিঙ্গেল মেডিসিন, আমরা আগে খুঁজতাম কোন ইয়াতে রুব্রিক্স একটাই মাত্র মেডিসিন আছে সেটাই খুঁজি, সেটা হতে পারে প্যাথোলজিক্যাল কেস। আমাদের এই রেপার্টরিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখা যাচ্ছে প্যাথোলজিক্যাল অনেক সিমটম থাকে, সেটা দিয়ে যদি আপনি রিমেডিটাকে দেন, ঠিক আছে সে সময়ের জন্য সেটা ঠিক আছে, কিন্তু আপনি রিমেডিটাকে ভালো মতন বুঝতে পারবেন না। একটা সিঙ্গেল সিমটম দিয়ে, একটা সিঙ্গেল রুব্রিক্স দিয়ে আপনি যদি চেনা শিখে যান, শেখার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি রিমেডিটাকে, মেডিসিনটাকে ভালো করে বুঝতে পারবেন না। ঠিক আছে? আমরা কি করি, থেরাপিউটিক্স আঙ্গিকে দৃষ্টিকোণে আমরা রিমেডিকে বুঝতে চেষ্টা করি। সেখানেও কিন্তু বলে যে না, মাইন্ড যদি পান তাহলে মাইন্ড আগে নেন, মাইন্ডের যদি কোনো লক্ষণ পান সেটাকে নেন। তো আমরা কি করি, আমরা করি হচ্ছে একটা মেডিসিনকে মাইন্ডের মাধ্যমে ক্লিনিক্যালি দৃষ্টিভঙ্গি, ক্লিনিকে এসে সে কিভাবে প্রেজেন্ট করতেছে, তার দৃষ্টিভঙ্গি কেমন থাকতেছে, সেটাকে বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি, তার মধ্যে কি ঘটছে, একটা মেন্টাল স্টেট তৈরি করি, একটা মানসিক অবস্থা তৈরি করি। ঠিক আছে? তাহলে মাইন্ড রুব্রিক সিগন্যাল ছাড়া আর কিছুই না, যা আমাদের মন থেকে উৎপন্ন হয়। মাইন্ড মানে মন থেকে, তো মন কোথায় থাকে, এখানে না এখানে, আচ্ছা যেখানেই থাক, মন থেকে উৎপন্ন হয়। তখন আমরা কি করি, ওই সিগন্যালটা পাই, সিগন্যালটাকে আমরা কি করি, ডিকোড করি। রুগী তো মেলা কথা বলে, সেটাকে আমরা ডিকোড করি, ওপেন করি, করে বোঝার চেষ্টা করি যে পেশেন্ট কি বলতে চাচ্ছে, পেশেন্ট কি বোঝাতে চাচ্ছে, এটা আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে একটা বেলেডোনা পেশেন্ট যখন হবে, তখন কি হবে, তার মাইন্ড বা তার ব্রেনের নির্দিষ্ট কিছু প্রদর্শন করবে, একটা নির্দিষ্ট, ওই যে গতদিন বললাম যে এমএল সেগাল কি করে শুরু করেছিল, বেলেডোনা রুগীরা এসে একই প্যাটার্নের কথা বলে, একই প্যাটার্নে তাদের আচরণ থাকে। তার মানে কি, ব্রেন নির্দিষ্ট কিছু প্রদর্শন করছে, নির্দিষ্ট কিছু সিগন্যাল দিচ্ছে, আমি যেটাকে সিগন্যাল বলতেছি, সিগন্যাল দিচ্ছে। সে সিগন্যালটা কিভাবে দিবে, তার কথার মাধ্যমে, তার ভাষ্যের মাধ্যমে, তার জেস্টার, হাত নাড়িয়ে, ঢেকে, বিভিন্ন ভাবে সে ইয়ে করবে, সিগন্যাল দিবে। এই সিগন্যালটাকে আপনাকে দেখা শিখতে হবে, চিনা শিখতে হবে। এবার এই সিগন্যালটাকে আপনি তখন কি করবেন, যখন দেখে নিলেন, এবার এটাকে ডিকোড করেন, ডিকোড করে অ্যানালাইসিস করে দেখেন বেলেডোনার দিকে আসছে কিনা, এদিকে আসি। তো যাক, এটা হলো একদম বেসিক ফিলোসফি, হোমিওপ্যাথি এই ফিলোসফিতেই চলে।
এবার আমার মূল আলোচনায় আসি। তাহলে বেলেডোনা কি হচ্ছে, এমন একটা বিষ যেটা কি বললাম আমি একটু আগে যখন প্রুভিং করা হয়েছিল, সেটা মেমোরিতে ইফেক্ট করে, ব্রেনে ইফেক্ট করে। এটা প্রুভিং এর সময় ম্যাক্সিমাম প্রুভাররা পেয়েছেন, প্রত্যেকের ইয়েতে আপনি পাবেন, লিটারেচারে আপনি পাবেন। ঠিক আছে, তো এখন আপনি একজন বেলেডোনা পেশেন্ট পেলেন, আপনার সামনে আপনি পেলেন, তার মানে কি প্রুভিং এ যেহেতু 100 সবারই পাওয়া গেছে যে তাদের ব্রেনে একটা এফেক্ট করে, তার মানে আপনাকে ধরতে হবে যে এই পেশেন্টের মেমোরিতে, ব্রেনে, মাইন্ডে কোথাও একটা এফেক্ট আছে। এই এফেক্টটা আপনাকে বুঝতে হবে। এখন এই এফেক্ট বোঝার জন্য কি আমাদের কোনো রুব্রিক্স আছে? এটা আমাদেরকে জানতে হবে। আমার সামনে যে বেলেডোনা পেশেন্ট বসে আছে, আমি কিভাবে বুঝবো যে তার মেমোরি, তার ব্রেন অলরেডি এফেক্টেড হয়ে গেছে? এই টেকনিকটা আপনাকে শিখতে হবে। আমি মানে বেলেডোনার আঙ্গিকে কিন্তু আলোচনা করতেছি, এটা মাথায় রাখেন, এর মধ্যে অন্যদিকে যাওয়ার চেষ্টা করেন না। ঠিক আছে, আপনার সামনে যে পেশেন্টটা আছে, আপনি কি করে বুঝবেন তার ব্রেন অলরেডি এফেক্টেড, ব্রেনের মধ্যে অলরেডি ভাইরাস চলে গেছে? আমাদের রেপার্টরিতে একটা সুন্দর রুব্রিক্স আছে, ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর। হ্যাঁ, আমাদের মাইন্ড চ্যাপ্টারে গেলে, আমরা সিনথেসিস রেপার্টরিতে গেলে পাবো এই রুব্রিক্সটা, ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং। এটা মূলত কেন্টের দেওয়া সেটা হলো রুব্রিক্সটা, মূল রুব্রিক্সটা হচ্ছে ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর। এটাকে পরে এই যে মডার্ন ইয়েগুলা এরা লিখেছে ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর। তো আমরা কি বুঝলাম? প্রুভিং এর সময় আমরা দেখলাম বেলেডোনার একটা পাওয়ার আছে, একটা ক্যাপাসিটি আছে, একটা ক্ষমতা আছে, একটা অ্যাবিলিটি আছে। কি আছে? আমাদের ব্রেনকে এফেক্ট করার। আর আমার মেমোরি যখন এফেক্ট হয়ে যাবে, তখন তো আমি ক্যালকুলেটিং করতে পারবো না। খুবই কমন সেন্স, খুবই স্বাভাবিক ব্যাপার। ব্রেন এফেক্টেড, আমি কি করে পারবো? এইটাকে আমরা কি আর একটু যদি সহজ ভাবে বুঝাই, তাহলে কি হবে? বেলেডোনা আমাদের যে পার্সোনাল ক্যালকুলেটিং অ্যাবিলিটি আছে, আমাদের ক্যালকুলেটিং যে পাওয়ার আছে, আমাদের ক্যালকুলেটিং যে সক্ষমতা আছে, সেটাকে কি করছে? কমিয়ে দিচ্ছে, অথবা আমাদেরকে ক্যালকুলেটিং পাওয়ার আমাদের থেকে দূরে হটাই দিচ্ছে। এটাকে আমরা যদি সামারাইজ করি, এই কথাটা হচ্ছে তাই দাঁড়াচ্ছে। বেলেডোনার জন্য এই রুব্রিক্সটা আসলে খুবই ইউজফুল রুব্রিক্স। আমি যখন এই যে কেস টেকিং এর সময় ক্লাস নিয়েছিলাম, কেস টেকিং এর ফার্স্ট ক্লাসে আমি কিন্তু এই বিষয়গুলো বলেছিলাম যে আপনি রোগীকে প্রথম কি কোশ্চেন গুলো করবেন। তো সেখান থেকেও এই আলোচনাটা আমি আবার করতেছি। এই যে ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর, ম্যাথমেটিক্স ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর, এই ক্যালকুলেটিং মানে কি? ক্যালকুলেটিং মানে হচ্ছে হিসাব নিকাশ করা, ক্যালকুলেট করা, গণনা করা, তাই না? 1 2 3 4, 2 আর 2 কত হয়? 4। 100 টাকা থেকে 50 টাকা খরচ করলাম, তাহলে কত টাকা থাকলো? 50 টাকা। এগুলো হলো ক্যালকুলেটিং। তাহলে সবকিছুর যোগ বিয়োগ গুণ ভাগ, সামনে পেছনে ভাবা, সামনে পিছনে ভেবে একটা ফলাফল, একটা রেজাল্ট হলো ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটিং হলো এমন একটা মেন্টাল অ্যাক্ট বা মানসিক ক্রিয়া, যেখানে ব্যক্তি এক বা একাধিক কাজের নিট প্রভাব নিরূপণ করতে পারে, এর ইফেক্টটা কি হতে পারে সেটা সে নিরূপণ করতে পারে, নির্ণয় করতে পারে, বা কোনো প্রসঙ্গে যদি কিছু বলে, তাহলে তার সম্ভাব্য প্রভাব বা সেই ক্রিয়ার কি অর্থটা হবে সেটা সে জানে। আমি একটা কথা বলে দিলাম, তার ইফেক্টটা কি হতে পারে সেটা যখন আমি জানবো, এটাও কিন্তু ক্যালকুলেটিং। আমার কথার ফলে এই কাজটা হলো। ধরেন আমি আমিনুল ভাইকে কথা শোনাবো, আমি সরাসরি আমিনুল ভাইকে বলতে পারছি না। এখানে দেখা যাচ্ছে যে আমাদের কাশ্মীর আপার সাথে আমিনুল ভাইয়ের খুব ভালো রিলেশন। তো আমি টেকনিক্যালি এমন একটা কথা আমিনুল ভাইকে, এই কাশ্মীর আপাকে বললাম, এবং আমি জানলাম যে এই কথাটা ডেফিনেটলি কাশ্মীর আপা আমিনুল ভাইকে বলবে। তাহলে কি দাঁড়ালো? আমি আমার কথার ফল কি হবে, ভাবি ফল কি হবে,
সেটা আমি জানলাম, তার মানে আমার মধ্যে ক্যালকুলেটিং অ্যাবিলিটি আছে। পক্ষান্তরে আমি এমন কথা বললাম সেটার ফলাফল কি হবে আমি নিজেও বুঝলাম না, তার মানে আমার মধ্যে ইনঅ্যাবিলিটি আছে। তাহলে ক্যালকুলেটিং মানে শুধুমাত্র যে ওই যে ম্যাথমেটিক্স 2+2+2=3 করলাম সেটাও না, ক্যালকুলেটিং মানে কিন্তু এটাও হলো আমার কথার প্রভাবটা কি দাঁড়াবে, হ্যাঁ, আমার ইফেক্টটা কতখানি যাবে, এটাও হলো ক্যালকুলেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, এরপরের ওয়ার্ডটা কি, রুব্রিক্সে থাকা ওয়ার্ড হলো ইনএবিলিটি। ইনএবিলিটি মানে কি, ইনএবিলিটির অর্থ হলো ইনএবিলিটি মানে অ্যাবিলিটি হারায় ফেলেছে। ব্যক্তির যে কাজ করার ক্ষমতা থাকে, যেমন ধরেন যে ক্যালকুলেশন করা, হিসাব করতে পারছে না, ক্যালকুলেশন করতে পারছে না, এক বা একাধিক কার্যক্রমের ফলাফল কি হবে সেটা বুঝতে পারছে না, এটা হলো ইনএবিলিটি। তাহলে ক্যালকুলেটিং ইনএবিলিটি মানে কি, ক্যালকুলেশনের শক্তি তার মধ্যে নাই, মানে সে ক্যালকুলেট করতে পারছে না, ফলাফল কি হবে সেটা বলতে পারছে না, এটা হলো ক্যালকুলেটিং ইনএবিলিটি। বোঝা গেল? খুব ইজি। তো আমি যদি হেলদি থাকি তখন কি হবে, আমার মধ্যে অ্যাবিলিটি থাকবে, অনেক কিছু করার অ্যাবিলিটি থাকবে, আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো, এভাবে করতে পারবো, যেমন ইচ্ছা সেরকম করতে পারবো। কারণ কি, আমার শক্তি আছে, সামর্থ্যবান, আমি স্বাস্থ্যবান। কিন্তু যখন আমি আনহেলদি হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়বো, আমার যদি কোনো একটা প্রবলেম এফেক্টেড হয়ে যায়, সেটা হতে পারে যে কোনো একটা অসুস্থতা, হতে পারে ঠান্ডা লেগে গেছে, এখন যদি আমার ঠান্ডা লেগেছে, আমি ঠান্ডা পানি খেয়েছি, গলা টনসিল ফুলে গেছে, গলা আঁটে আসছে, আমি কথা বলতে পারবো? পারবো না। সেটা হতে পারে কোনো ক্রনিক ডিজিজ, স্কিন ডিজিজ, ডায়াবেটিস, প্রবলেমটা জেনেটিক্যালি হতে পারে, হেরিডিটিক্যালি হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে, যে কিছু হোক, একটা যে কোনো XYZ একটা রোগের নাম ধরে নেন, একটা অসুস্থতার কথা ধরে নেন, যে কোনো একটা। কিন্তু যখন পেশেন্ট একটা ডিজিজ দিয়ে এফেক্ট হয় আর তার প্রেজেন্টেশন যদি বেলেডোনার মতন হয়, তার প্রেজেন্টেশন যদি বেলেডোনার মতন হয়, তাহলে তার মাইন্ড বা তার ব্রেন দুর্বল হতে শুরু করবে। এটা প্রুভিং এ দেখা গেছে। প্রুভিং এ আমরা কি দেখেছি, বেলেডোনা দেওয়ার পরে ওই মানে ওই ব্যক্তির ব্রেন ঠিক মতো কাজ করে না, ব্রেন এফেক্টেড হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো একটা পেশেন্ট, যে কোনো একটা ডিজিজ নিয়ে এফেক্টেড পেশেন্ট, তার প্রেজেন্টেশন যদি বেলেডোনার মতন হয়, তাহলে ডেফিনেটলি তার মাইন্ড, তার ব্রেন দুর্বল হতে শুরু করেছে। এটা নির্ভর করবে সে কতদিন ধরে এফেক্টেড তার উপরে। আমরা রুগীকে কি জিজ্ঞাসা করি চেম্বারে যখন আসে, আপনার কি কি কষ্ট? রুগী বলল যে পেটে ব্যথা, অমুক হ্যান ত্যান, 7-17 মেলা কথাই বলে। তখন আপনার প্রশ্নটা কি হবে, আমি আজকে কিন্তু বলবো যে কার পরে কি প্রশ্ন করতে হয়। তখন আপনি প্রশ্ন করবেন রুগীর কি অসুখ, এটা শোনাটা আপনার জরুরি না, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে কতদিন থেকে আপনি এই রোগে ভুগছেন, আপনার এই অসুখটা কতদিন। আর আপনি যদি বেলেডোনা বুঝতেই পারেন, বেলেডোনা ঢোকার সময় বোঝা যায়, বুঝতে পারেন, তাহলে তো মাস্ট এই প্রশ্নটা আপনি করবেন, কতদিন ধরে আপনি এই অসুখটাতে ভুগছেন, এই রোগে আপনি কতদিন থেকে ভুগতেছেন, কষ্ট পাচ্ছেন কতদিন থেকে। এই যে কতদিন আপনি প্রশ্ন করলেন, কতদিন থেকে, এই কতটা কি, কত কি টাইপের কোশ্চেন বলেন দেখি। সংখ্যার কোন একটা সংখ্যা থেকে আসবে। ম্যাথমেটিক্যাল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল প্রশ্ন। ম্যাডাম একটু দু একটা ইংরেজি কথা বলেন, ম্যাথমেটিক্যাল কোশ্চেন, এটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন। এবার আপনি বেলেডোনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কতদিন ধরে আপনি এই কষ্টে ভুগছেন। এবার বেলেডোনা কি করবে, আপনার কাছে মনে হবে আবার সাইলিশিয়া, হ্যাঁ, ওটা ভাবা যাবে না। কি ভাবতেছে কতদিন, কষ্টটা তার। অথবা তাকে প্রশ্ন করেন যে এই যে আপনার কষ্ট, ব্যথা, যন্ত্রণা বেড়েছে 1 মাস আগে বা 2 মাস আগে ধরেন 1% ছিলেন, এখন এই 2 মাসে কতখানি বাড়লো, এই 2 মাসে আপনার কষ্টটা কতখানি বাড়লো। এই প্রশ্নটা কি, এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন। আপনি তাকে জিজ্ঞাসা করেন, যেভাবে হোক ম্যাথমেটিক্যাল অ্যান্সার হয় এরকম কোশ্চেন জিজ্ঞাসা করেন। আপনি 2 মাস ধরে, আবার ধরেন আপনি ওষুধ দিয়েছেন, সে দেওয়ার পরে রুগীকে জিজ্ঞাসা করেন যে এই যে ওষুধ খেলেন 1 মাস,
এই 1 মাসে কি আপনার অসুখ কিছু বাড়লো বা কমলো, কোনো উপকার কি পেলেন, কতখানি বাড়লো কমলো, এই টাইপের কোশ্চেন করেন। আমরা এই কোশ্চেন গুলো করি। এই প্রশ্ন, এই টাইপের কোশ্চেন করলে এর উত্তর পেশেন্টকে অবশ্যই তার মাথা খাটায় দিতে হবে। মাথা মানে কি? ব্রেন। ব্রেন খাটায় দিতে হবে। আমি একটু আগে কি বললাম, প্রুভিং এ কি পাওয়া গেছে, বেলেডোনা যখন অ্যাপ্লাই করা হয়েছিল সুস্থ মানব দেহে, তখন তার ব্রেন এফেক্টেড হতো, ব্রেন কাজ করতো না ঠিক মতো। এবার আপনি তার ব্রেন খাটানো কোশ্চেন যখন করলেন, বাস ব্রেনে আটকে গেছে, তার মাথাকে সে খাটাতে পারতেছে না, অ্যাপ্লাই করতে পারছে না, ব্রেনকে সে সহজে অ্যাক্টিভ করতে পারছে না। এই কারণে কি করছে, খুঁজতেছে এদিক ওদিকে, মনে হচ্ছে যে বাতাসে অ্যান্সার লেখা আছে। এই পেশেন্ট গুলা আগে কিন্তু এইরকম হলে সে পারতো, এখন সে বেলেডোনা পেশেন্ট হয়েছে এই কারণে সে পারবে না। যখন তার প্রবলেম স্টার্ট হয়েছিল তার ঠিক আগ দিয়ে সে পারতো। আপনি ভেরিফাই করে দেখবেন, আমার কথাই না, পেশেন্টের সাথে গল্প করতে হয়, সময় দিতে হবে, বিল নিবেন অনেক বেশি, সময় দিবেন, তো আপনি বিল নিবেন। আপনি জিজ্ঞাসা করেন তার কাছে সে আগে কি করতো, ভালো অবস্থায় কি হতো, তার অ্যাটেন্ডেন্সের কাছে জিজ্ঞাসা, খোঁজ নিয়ে দেখবেন সে আগে পারতো, কিন্তু যখন সে এফেক্টেড হয়ে গেছে, বেলেডোনা হয়ে গেছে, সে আর পারতেছে না। আপনি রোগীকে জিজ্ঞাসা করলেন কতদিন থেকে অসুস্থ, সে এদিক ওদিক তাকাচ্ছে, উত্তর খুঁজতেছে। তারপরে যদি উত্তরও দেয়, বলে এই 1 দিন কি 2 দিন কি 3 দিন, আমি বলেছিলাম না একটা কেস বলেছিলাম তো সে সময়, নালে বলবে 10 দিনের মতন হবে, 10 দিনের মতন হবে, 10 দিনের মতন, হোয়াট ইজ দিস? সে কি বুঝাতে যাচ্ছে? তার তো অসুখ, অসুখটা তো আমার না, তার অসুখ, তার তো জানা উচিত ছিল। 10 দিনের মতো মানে কি, 10 দিন নাকি 10-এর বেশি? এবার এই কোশ্চেনই আপনি তাই করেন, 10 দিন বলতে কি বুঝাচ্ছেন, 10 দিন না তার বেশি? আর একটু প্রেসার দেন তার ব্রেনের মধ্যে, ব্রেন তো তার কাজ করবে না, আপনি প্রেসার দেন, আপনার কাজই প্রেসার দেওয়া। এবার বলে ডাক্তার সাহেব তাহলে মনে হয় 12-14 দিন হবে, 12 না 14? আবার তাকে প্রশ্ন করেন কোনটা ঠিক, 10 দিন, 12 দিন নাকি 14 দিন? এইরকম প্রেসার দিলে তখন, ও ডাক্তার সাহেব তাহলে তো আমার বউকে জিজ্ঞাসা করতে হবে, অথবা সাথে যে আসে অ্যাটেন্ডেন্স তাকে সাথে সাথে বলে, এই বলতো রে কতদিন আগে এরকম হলো। আর না হলে দেখা যাচ্ছে অনেক রুগী আছে, হ্যাঁ ডাক্তার সাহেব দাঁড়ান, ফোন লাগাই দিচ্ছে, হ্যাঁ হ্যালো, আমার এইটা কবে যেন শুরু হয়েছিল। পিকিউলার না, এগুলি পিকিউআরএস। আপনার সামনে বাড়িতে ফোন দিবে, আমার মা, আমার কতদিন আগে যেন মাথা ব্যথাটা শুরু হয়েছিল। ক্যালকুলেটিং এন্ড ইনএবিলিটির একদম প্র্যাকটিক্যাল আমাদের চোখের সামনে কিন্তু থাকতেছে। এই ব্যক্তি, তাকে যখন আপনি এরকম প্রশ্ন করলেন, সে কেন তার পাশে থাকে অ্যাটেন্ডেন্স বা ফোন দিয়ে তার বাবা মা বা ভাই বোন যাই হোক, বউ, তাকে কেন জিজ্ঞাসা করছে? এটাই তার প্রবলেম। তার উচিত ছিল কতদিন ধরে সে এই প্রবলেমে ভুগছে সেই সঠিক তথ্যটা আপনার বলার। এটা নাক্স ভূমিকা হতো, কি করতো? আমি যে গতদিন আমার চেম্বারে একজন আসছে, আমি দেখাইছিলাম একজন আর্সেনিক কিভাবে লিখে পাঠাইছে। গতদিন একজন আসছে, সে একদম কম্পোজ করে নিয়ে আসছে, পয়েন্ট টু পয়েন্ট, কি কি ওষুধ খেয়েছে কি কি খাইনি, একদম কম্পোজ করে 2 পাতা করে। এগুলি পিকিউআরএস। তো এর ইয়েটা হলো এরকমই, তার প্রবলেম তার জানা উচিত, কিন্তু সে বলতে পারছে না, সে অন্যের কাছ থেকে হেল্প নিচ্ছে, অন্যকে জিজ্ঞাসা করছে, ফোন করতেছে, পাশে থাকা লোককে জিজ্ঞাসা করতেছে। কেন তার অন্যের কাছ থেকে হেল্প নিতে হবে, কেন তার হেল্প নেওয়ার প্রয়োজন হচ্ছে? আবার অনেক রুগী এসে আপনার চেম্বারে বলবে যে ডাক্তার সাহেব, অসুস্থ হওয়ার পর থেকে আমার যে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। যখন আমি সুস্থ ছিলাম তখন সবকিছু মনে রাখতে পারতাম, সবকিছু বলতে পারতাম, কিন্তু এখন অসুস্থ হওয়ার পর থেকে আমার সাথে যে কি হয়েছে আমি জানি না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গতকালকে আমি কি খেয়েছি আমি বলতে পারবো না, কয়টা রুটি খেয়েছি বলতে পারবো না, গতকালকে কোথায় গেছিলাম
আমার স্মরণ আসে না, কার সাথে দেখা হয়েছে আমি স্মরণ করতে পারতেছি না, এই উত্তরগুলো দেওয়া আমার জন্য খুব কঠিন, আমি আপনাকে বলতে পারবো না। আবার আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে কতখানি প্রবলেম বেড়েছে, পার্সেন্টেজে বলেন, সে বলবে যে 10%, হ্যাঁ মেবি 10%, 10%-এর মতো, এরকম ডেফিনেট কোনো অ্যান্সার দেবে না। মতো, হতে পারে, এরও বেশি, এরকম দিবে। তো আপনি তখন তাদেরকে কি করবেন, পাজল করার জন্য না, তার ব্রেনটা ওয়ার্ক করছে কিনা এটা বোঝার জন্য তাকে প্রেসার দিয়ে বলে, আপনি কি শিওর 10% নাকি 15%, এইভাবে কথা বলবেন। তখন বলবে যে ডাক্তার সাহেব আমার খুব মানে এটা বলা আমার খুব কঠিন, অসুখটা কতখানি বেড়েছে আমি তো বলতে পারবো না, হ্যাঁ আমার মনে হয় এটা আমি বলতে পারবো না, তবে বেড়েছে, কতখানি বেড়েছে এটা বলতে পারবো না, তবে বেড়েছে। এই জায়গাগুলোতে আপনি ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং নিয়ে নেবেন। ধরেন যে আপনার চেম্বারে একটা বেলেডোনা পেশেন্ট আসছে, আপনি ধরেন অবার্থ, ধনন্তরিত বা যে যে কোনো একটা ট্রিক্স বা আপনি একটা জিনিস জানেন, থেরাপিউটিক্স যাই হোক, দেখে একটা মেডিসিন দিয়ে দিলেন, তাকে যে কোনো একটা মেডিসিন দিয়ে দিলেন, তখন কি হবে? তখন পেশেন্টের সাথে কি হবে? তার মেমোরিতে কোনো ডিফেক্ট নাই, তার মাইন্ডে কোনো ডিফেক্ট নাই, হ্যাঁ, কিন্তু তার একটা সমস্যা বা প্রবলেম এফেক্টেড হয়েছে, সেটা হলো তার ওই যে মন বা মাইন্ড সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, ব্রেনটাকে ঠিক মতো অ্যাক্টিভ করতে পারছে না। ঠিক আছে, এরকমটা আমি কি বুঝাতে পারলাম? মানে হঠাৎ করে ইন্টারাপ্ট হয়ে গেলে আমি আবার খেয়ে হারাই ফেলি, এই খেয়ে হারাই ফেললে আমার আর ইয়ে আসে না। ধরেন একটা পেশেন্টকে আপনি বেলেডোনা দিলেন না, অন্য একটা মেডিসিন সামহাউ যেভাবে হোক আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে দেখা দেখা যাচ্ছে যে তার মেমোরির কোনো প্রবলেম নাই, কিছু নাই, তার সমস্যা ছিল, সমস্যাটাও একদিক দিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে সে তার এই ব্রেনটাকে ঠিক মতো ব্যবহার করতে পারতেছে না। ঠিক আছে, ধরেন যে আপনি এই এই মানে পেশেন্টকে আপনি পালসিডিলা দিয়ে দিলেন, তখন কি হবে? যার ব্রেন এফেক্টেড, এইরকম একটা পেশেন্টকে আপনি পালসিডিলা দিয়ে দিলেন, সেই সময় কি হবে? পরের বার যখন পেশেন্ট আসবে, এসে আপনি যখন বলবেন যে কি ব্যাপার, কেমন ছিলেন, বলবে যে ডাক্তার সাহেব এই আপনি যে ওষুধটা দিলেন, আপনি যে মেডিসিনটা দিলেন, এই মেডিসিন আমার কোনো কাজ হয়নি, আমি ভেবেছিলাম আপনি আমাকে যে মেডিসিন দিবেন এটা খেলেই আমার পরের দিনই ভালো হয়ে যাব, কিন্তু ডাক্তার সাহেব উল্টা হলো, আপনার মেডিসিন তো আমার কোনো কাজে লাগলো না। ক্যালকুলেটিং ইনএবিলিটি আছে এরকম একটা পেশেন্টকে আপনি ধরেন পালসিটিলা দিলেন, ক্যালকুলেটিং ইনএবিলিটির মধ্যে আমরা তো পালসিটিলা দেখছি না, না আছে, নাই, আমি উদাহরণস্বরূপ বলতেছি। তাকে যখন আপনি পালসিটিলা দিয়ে দিলেন, তখন কিন্তু হয়তো অন্যদিকে গেলেও তার ওই ব্রেনের জায়গাটা তো ঠিক হলো না, ব্রেনের যে প্রবলেমটা সেটা তো ঠিক হলো না, ঠিক না হওয়ার পরে সে রুগী এসে বলতেছে যে না ডাক্তার সাহেব আমার তো কাম হলো না, আপনি তো বললেনও যে ঠিক হয়ে যাব, কিন্তু কাজ তো হলো না। কেন? কারণ আপনি পেশেন্টটাকে বেলেডোনা দেননি, এই কারণে রেজাল্ট আসলো না। সুতরাং রেজাল্ট তখনই আসবে যখন আপনি সিমিলিমাম করতে পারবেন। এই কারণেই অনেক অনেক ক্ষেত্রে থেরাপিউটিক্স দিয়ে কিন্তু সিমিলিমামে আসা যায় না। আবার আরেকটা জিনিসও এইখানে বলে রাখি, ধরেন এই যে আমি এই যে দেখেন মেসেজের মধ্যে আপনাদের রুব্রিক্সটা দিয়ে রেখেছি, এই রুব্রিক্সের আন্ডারে থাকা যে কোনো একটা মেডিসিন, যেমন ধরেন অ্যালুমিনা আমরা পড়েছি, মার্কসল পড়বো, সোরিনাম, নাক্স ভূমিকা, ন্যাট্রামিউর, মসকাস, যে কোনো বা স্ট্যাব, যে কোনো একটা মেডিসিন তাকে দিয়ে দিলেন, রুব্রিক্সটা তো মিললো। ভালো করে বুঝেন, পালসিটিলা এই রুব্রিক্সের মধ্যে ছিল না, দিলেন, পরের বার এসে বললেন না ডাক্তার সাহেব কাম তো হলো না। এবার তো রুব্রিক্সটা যখন মিললো, রুব্রিক্সটা যখন মিললো, মেডিসিনটা এই এখানে থাকা একটা মেডিসিন মিললো, আপনি যখন দিবেন তখন কিন্তু কাজ হবে, রেজাল্ট পাবেন।
আপনি তখন রেজাল্ট পাবেন, অদ্ভুত ভাবে রেজাল্ট পাবেন, কিন্তু আপনি কিন্তু ডিজায়ারেবল রেজাল্ট পাবেন না, আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট, মানে অ্যাকিউরেসির যে রেজাল্ট সেটা পাবেন না। এরকম হতে পারে আপনি ওষুধটা দিলেন, 3 দিন 4 দিন ভালো থাকলো, 5 দিন 10 দিন ভালো থাকলো, থাকার পরে আবার এসে না ডাক্তার সাহেব আগের মতন হয়ে গেছে, না হলে বলবে 30% ভালো হয়েছে, আর তো ভালো হচ্ছে না। এইরকম একটা ইয়ের মধ্যে কিন্তু পেশেন্ট এসে বলবে। এগুলো কিন্তু আমরা রেগুলার পাই, আমাদের চেম্বারে আমরা পাই, আপনারাও পান। রেজাল্ট পেশেন্ট চাই কোনটা, তার ডিজায়ারেবল রেজাল্ট কোনটা, আমার 100 অ্যাকিউরেসি থাকতে হবে, আগের মতো করে দিতে হবে। এবং অর্গানেও কিন্তু আমাদের ওই কথা বলে দেওয়া আছে যে সর্ব কম সময়ে আপনাকে সর্বোচ্চ রিস্টোরেশন করে দিতে হবে। তাহলে মেডিসিন দেওয়ার পরে রেজাল্ট হলো দুই ধরনের, রেজাল্ট আপনি দুই ধরনের পাবেন, একটা হলো ডিজায়ারেবল রেজাল্ট আর একটা হচ্ছে চলার মতন রেজাল্ট, না ভালো আছে, একটু একটু ভালো আছে, ঠিক আছে। তো এই যে ডিজায়ারেবল রেজাল্টটা কি? ডিজায়ারেবল রেজাল্টটা হচ্ছে এই যে আমার চেম্বারে এসে অনেক রুগী, বেলেডোনা রুগী এসে বলে, ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছিলেন? আপনার ওষুধ খাওয়ার পরে, আমি এই কথা না হলে আপনাদের সামনে 10 বার বলেছি, বেশি বলেছি, এই রুগী এখনো আসে, মাঝে মধ্যে ঘুরতে আসে, যে ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছেন? আপনার ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে আমি কক্সবাজারের সমুদ্র সৈকতে বসে আছি, এতই মনটা ফুরফুরে হয়ে গেছে। আপনি এর আগে যতবার ওষুধ দিয়েছেন, রুগী এসে বলে, আপনি এর আগে যতবার ওষুধ দিয়েছেন এবারের মতন ফিলিংস আমি কোনোবারই পাইনি। আপনার কাছে গত 1 বছর ধরে ওষুধ খাই, প্রতিবারই কিছু না কিছু উন্নতি হয়েছে, আমি এটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু গতবার যে মেডিসিনটা আপনি দিয়েছেন সেই মেডিসিনটা একদম জাস্ট ওয়াও, ওয়ান্ডারফুল মেডিসিন ডাক্তার সাহেব। আমার সিমটম আছে, আমার ব্রণ সব ভালো হয়ে যায়নি, এখানেও আছে, 2টা আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এই মেডিসিনে আমি সুস্থ হব। এই রোগীর মধ্যে যখন এই ফিলিংসটা আসবে, এই মেন্টালিটিটা আসবে, তখন আপনি এটা নিয়ে নেবেন, হচ্ছে এটাই হলো আপনার ডিজায়ারেবল কিওর। এই রেজাল্টটাই আমরা হোমিওপ্যাথিরা চাই। হোমিওপ্যাথি আমাদের এই যে শেখার উদ্দেশ্য, এই 1-1.5 ঘন্টা আমরা পরিশ্রম করি এই কারণেই, এই রেজাল্টটা পাওয়ার জন্যই। তো এরকম ওষুধ দেওয়ার, ডিজায়ারেবল কিওর করার জন্য এরকম সিমিলিমাম মেডিসিন দেওয়ার অর্থ হলো ফিজিক্যাল, মানে মনের সাথে সাথে ফিজিক্যাল লেভেলেরও উন্নতি সাধন হয়। কিন্তু আমরা দেখতে পাই আনুপাতিক হারে শরীরের থেকে মনের দিকটা আগে বেশি ভালো হয়। এটা হলো এমএল সেগালের কথা, মনের ইয়ে। এই কারণে আমরা রোগীর কাছ থেকে আমরা বলি যে ঠিক আছে, আপনার ফিজিক্যাল প্রবলেম আছে, পাইলসের ফোলাটা ওরকমই আছে, সবই আছে, কিন্তু মনের দিক দিয়ে কেমন আছেন? রোগী যদি বলে ভালো, তখন আমরা ওই মেডিসিনেরই পরবর্তী জায়গায় যাবো। সেটা আমি আজকে বলতে চাচ্ছি যে পটেন্সি বা মেডিসিন গুলাকে আমরা কিভাবে আগাইনি। ধরেন একটা পেশেন্টকে আপনি বেলেডোনা দিয়েছেন, পেশেন্টের 30% উন্নতি হয়েছে ফার্স্ট ডোজেই, তার যা যা প্রবলেম XYZ যে প্রবলেম নিয়ে আসছিল 30% উন্নতি হয়ে গেছে। এবার যখন আপনি বেলেডোনা পেশেন্টকে জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, বেলেডোনা দিয়েছেন কিন্তু ক্যালকুলেটিং ইনএবিলিটি ধরেই দিয়েছেন, এবার যখন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কেমন আছেন, তখনও কিন্তু সে এদিক ওদিক তাকাবে, হিসাব করছে, উত্তর খোঁজার চেষ্টা করছে, মনে মনে সে বোঝার চেষ্টা করছে কত পার্সেন্ট বলবো। তার মানে কি, মেডিসিন তো আপনি তাকে বেলেডোনা দিয়েছেন, তারপরেও তার মধ্যে ক্যালকুলেটিং ইনএবিলিটি থাকতেছে, এখনো তার মাইন্ডে এফেক্ট আছে বেলেডোনার, তার মন এখনো পুরোপুরি ঠিক হয়নি, তার মেধা এখনো শার্প হয়নি। ওষুধ দেওয়ার পরে মেমোরি ইমপ্রুভ হয়েছে, আগে হয়তো বলতেই পারতো না, ফোন দিয়ে মায়ের কাছ থেকে জানছে, বাবু এই তুমি একটু বলো তো কতদিন আগে হয়েছে, কিন্তু এখন সেটা করছে না, সে নিজেই আনার চেষ্টা করছে, কিন্তু তারপরেও সে ক্যালকুলেটিং করার জন্য সময় নিচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত পেশেন্ট ভালো হচ্ছে না, ততক্ষণ কিন্তু তার এই ক্যালকুলেটিং ইনএবিলিটিটা থাকে, প্রুভিং এ এটা আসছে। যতক্ষণ রোগী না পুরোপুরি ভালো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এই ক্যালকুলেটিং ইনএবিলিটিটা তার মধ্যে দেখতে পাবেন, অল্প হলেও থাকবে। এখন আপনি বলবেন যে আপনি তো এই কথা বলতেছেন, আমাদের প্রত্যেকের মধ্যেই তো ক্যালকুলেটিং এর প্রবলেম আছে, ছোট বড় যে কারো কিন্তু একটু না একটু থাকেই। আরে ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, বা আমিও ভাবি,
আমাদের সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু নিয়ে অ্যাংজাইটি থাকে। আপনার বাচ্চা নিয়ে আপনার টেনশন নাই, আপনার বউ নিয়ে আপনার টেনশন নাই, আপনার ভয় লাগে না, রাত্রেবেলা একাই যেতে ল্যাট্রিনে যেতে ভয় লাগে না? লাগে। আমাদের অনেক ধরনের ভয় থাকে, কি হবে, সমাজ ব্যবস্থা যা চলছে, দ্রব্যাদির দাম যেভাবে বাড়তেছে, কিভাবে আমার এই অল্প ইনকামে কিভাবে চলবো, এই যে ভয় পাচ্ছে, এই ভয় তো থাকেই মানুষের মধ্যে। হেলদি অবস্থায় যখন থাকি তখনও কিন্তু আমাদের মধ্যে থাকে, খুব অল্প পরিমাণে হলেও কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে এগুলা থাকে। ঠিক আছে, আমরা যদি বলি যে এই ভয়, এই অ্যাংজাইটি, এই ফেয়ার, এই ডেলুশন, এগুলার বীজ, সিড, হ্যাঁ, এটার সাথে যদি আমরা তুলনা করি, এগুলা কিন্তু আমাদের মাথার মধ্যে অলরেডি থাকেই। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন তখন দেখবেন এই যে যে ফেয়ারের বিছন আপনার মাথার মধ্যে আছে, আপনার অ্যাংজাইটির যে বিছন আপনার মাথার মধ্যে আছে, সেগুলা তখন প্রস্ফুটিত হতে হতে থাকে, অসুস্থতার মধ্যে বাড়তে থাকে। এই কারণে তো আমরা জিজ্ঞাসা করি যে এই অসুস্থতা নিয়ে আপনার মধ্যে কি টেনশন হয়, এটা নিয়ে আপনার মধ্যে কি ভাবনা আসে। এবার বুঝতে পারলেন যে আমরা কেন এই প্রশ্নগুলা করি? খুব বেসিক লেভেলের আজকের ইয়েগুলো আলোচনা করছি, ফিলোসফিক্যাল লেভেলে আপনার জানা দরকার আপনি কেন রোগীকে ওই প্রশ্নটা করবেন। আমরা এই কারণেই করি, তার ওই যে মনের মধ্যে থাকা অ্যাংজাইটি ফিয়ারের যে সিড আছে, যে বিছনটা আছে, সেটা কতখানি প্রস্ফুটিত হচ্ছে এটা বোঝার জন্য আমরা ওই প্রশ্নগুলো করি। এবার আপনি যখন তাকে সিমিলিমাম দিবেন, ধরেন যে বিছনটা বেড়ে গিয়ে গাছের মতন হতে গেছে, এবার যখন আপনি সিমিলিমাম দিবেন তখন আবার ধীরে 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 সে আগের মতন ওই সিড হয়ে এখানে থেকে যাবে। অ্যাংজাইটি ফিয়ার কিন্তু মন থেকে একবারে চলে যাবে না। এমন কোনো ওষুধ নাই যে আপনি খাওয়াই দিলেন বাঘের সামনে যে এরকম বুক ফুলায় দাঁড়ায় থাকবে, ভাই বেটা দেখি, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো সিমিলিমাম দিলাম, আমার সিড বিছন আগের অবস্থায় ফিরে আসলো। ঠিক আছে, এবার এই বিষয়গুলা কিন্তু কখনোই এমনি এমনি আপনাকে এফেক্ট করবে না। হ্যাঁ, এমনি এমনি এফেক্ট করবে না, কোনো না কোনো একটা এলিমেন্ট, কোনো না কোনো একটা ঘটনা আপনার আসবে। তো যাক, আমরা আলোচনায় আসি। তো এই পেশেন্ট যেটা 30% বলেছিল এর আগে ভালো হয়েছে, এই পেশেন্ট যখন পরের ভিজিটে আসবে সে দেখা যাচ্ছে আরো 30% রিলিফ পেয়েছে। আপনি, সে ধরেন বেলেডোনাও, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন কেমন কেমন আছেন, তখনও কিন্তু তার উত্তর দেওয়া হার্ড হবে, তার নির্ণয় করা হার্ড হবে কত পার্সেন্ট উন্নতি হলো। রুগী দেখেন খুব কমন ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলো প্রকাশ করে। রুগী এসে বলে, বেলেডোনা রুগীরা, আমার মনে হয় ডাক্তার ভালোই আছি, আমার মনে হয়, কথার ভাঁজটা বুঝেন, আমার মনে হয় ভালো আছি, তার মানে সে এখনো কনফার্ম না ভালো আছে কি নাই। বুঝতে পারছেন? এই কারণে সিম্পল 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 কথার মধ্যে, সিম্পল সিম্পল ওয়ার্ডের মধ্যে রুগী কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয়। এই সিগন্যালটা বুঝে ডিকোড করাটাই হচ্ছে বিচক্ষণ ডাক্তারের কাজ, আপনার আমার কাজ। রুগী বলছে যে আমার মনে হয় ভালো আছে, এটাও কিন্তু সে ক্যালকুলেটিং ইনএবিলিটির মধ্যে চলে যাচ্ছে। এরপরে আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনি কতখানি ভালো আছেন, আপনি তো ছাড়ার বান্দা না, আপনি আবার তাকে পাল্টা প্রশ্ন করবেন, আপনি কতখানি ভালো আছেন। রুগী উত্তর দেবে, ডাক্তার সাহেব কতখানি, হ্যাঁ মনে হয় ভালোই আছে। আচ্ছা এক কাজ করেন ডাক্তার সাহেব, ভালো করে বুঝেন, এই এই কথাগুলো বলে পেশেন্টরা এসে চেম্বারে, এক কাজ করেন ডাক্তার সাহেব, আপনি এই গতবার যে মেডিসিনটা দিয়েছিলেন না, ওটা আবার রিপিট করেন। আমি আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কতখানি ভালো হয়েছি, আমার তো মাঝখানে বিয়ের ইভেন্ট কিছু ছিল, পরিবারে কিছু ঝামেলা টামেলা ছিল, আমি আসলে বুঝতে পারছি না, 25 বা 30% বা 35%-এর মতন হয়তো ভালো আছে। এক কাজ করেন ডাক্তার সাহেব, আপনি মেডিসিনটা আবার রিপিট করেন। কেন মেডিসিন কেন রিপিট করব ডাক্তার সাহেব? এবার আমি ভালো করে হিসাব করে আসবো, পরের বার এসে আমি আপনাকে অবশ্যই বলবো, আমি কনফার্ম আপনাকে বলবো যে আমি কতখানি উন্নতি হয়েছে। চিন্তা করেন রোগীর মেন্টালিটি। এবার তো আমি বুঝতে পারলাম না কতখানি হয়েছে, হ্যাঁ হয়েছে মনে হয় 25-30%। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি মেডিসিনটা আবার দেন প্লিজ, আরেকবার রিপিট করেন, পরের বার এসে আমি কনফার্ম আপনাকে আবার বলে যাব। আপনার চেম্বারে এসে এরকম অনেক রোগী কথা বলেছে, আপনি এগুলো মাথায় আনেননি। তাহলে এই রোগীর ক্ষেত্রে আমরা কি দেখলাম, ওই যে যে মাথার মধ্যে যে সিড, সেই সিড হয়তো আগের মতন এত বড় ছিল, প্রস্ফুটিত হওয়া ছিল যখন সে
হাবা গোবার মতন এদিক ওদিক তাকাচ্ছে, ফোন তুলে মাকে ফোন দিচ্ছে, মা আমার কবে অসুখ হয়েছে একটু বলে দাও। সেটা হয়তো করছে না। আপনি সিমিলিমাম করেছেন, পাওয়ার হয়তো ম্যাচিং হয়নি, একটু ছোট হয়েছে, অর্ধেক অবস্থায় আসছে, কিন্তু ক্যালকুলেটিং ইনএবিলিটি কিন্তু সেখানে থেকে গেছে। এই যে গতকালকের যে মহিলা পেশেন্টের কথা বললাম, যার এখানে একটা দাগ হয়েছিল বা ওই পিম্পল বা ব্রণের যে দাগ উঠেছিল, সেই মহিলা আপনাকে বলবে যে আপনি জানেন আমি আপনার কাছে কেন আসছি। ঠিক গতকাল কি বলেছিল, কেন আসছি, যে আমার বান্ধবী আমার এই দাগ নিয়ে কথা বলছে, এগুলোতে নাকি আমার ভালো দেখায় না, লোকজন আমার সম্পর্কে কিছু বলুক এটা আমি চাই না, এই কারণে আমি আপনি আসছি। এবার এই মহিলাকে আপনি বেলেডোনা দিয়ে দিলেন, দেওয়ার পরের বারে যখন সে ফলো আপে আসলো, এবার আপনি তার ওই দাগের কথা বা পিম্পল বা একনি যেটাই হোক, ওই দিকে আপনি কিন্তু আলোকপাত করবেন না, ওইটা আপনার দেখার বিষয় না। মুখের দাগ যা আছে সেটা কিন্তু আমরা দেখব না। আমাদের দেখার বিষয় ওই যে লোকজন দেখায়, তার মাথার মধ্যে একটা আইডিয়া ঢুকাই দিল যে আমার মনে হয় কুৎসিত দেখাচ্ছে, ওই আইডিয়াটা মাথা থেকে গেছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আপনি তখন পেশেন্টকে জিজ্ঞাসা করেন যে ওই যে আপনি গতদিন বলছিলেন যে আপনার বান্ধবী দেখাই দিয়েছিল, তারপর থেকে আপনার মাথায় আসলো, লোকজন আপনাকে কি বলবে, কি হচ্ছে, এটা আপনার মধ্যে কাজ করছিল, এই বিষয়টা কি আপনার মাথার মধ্যে কাজ করছে এখনো? এবার রোগী বলবে যে ডাক্তার সাহেব, হ্যাঁ আমার এখানে দেখেন এখনো কিন্তু এই একনি আছে, একটা ব্রণ আছে, হ্যাঁ আগে 5-6টা ব্রণ ছিল, বা বলবে যে এই দেখেন ডাক্তার সাহেব এখানে এখনো দাগটা আছে, আগে একটু ইয়ে হয়েছিল, ছড়াইছিল, এবার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, কিন্তু ওষুধ খাওয়ার পরে এটা হয়েছে। আগে 5টা ছিল ব্রণ, এখন 2টা হয়েছে ওষুধ খাওয়ার পরে। তো আপনি তখন তাকে পাল্টা প্রশ্ন করেন, ঠিক আছে ব্রণ কমেছে, দাগ কমেছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার মাথায় কি কাজ করছে যে অন্যরা এটা দেখছে বা ভাবছে, এই বিষয়টা কি আপনার মাথায় কাজ করছে? আপনার কিন্তু মূল টার্গেট এটা, আপনার টার্গেট কিন্তু তার অসুস্থতা কতখানি কমছে, তার ব্রণ কমছে না দাগ কমছে এটা না, আপনার টার্গেট তার মাথা থেকে ওটা গেছে কিনা, তার মাথায় যে সিটটা আছে সেটা ছোট হয়েছে কিনা। এবার রোগী বলে না ডাক্তার সাহেব আপনি যেদিন ওষুধ দিলেন না, তার 1 দিন কি 2 দিন পর থেকে আমার মাথায় ওই আইডিয়াটা চলে গেছে, লোকজনের সামনে আমার এখন কিছু মনে হয় না, আমি এখন অনেক কমফোর্টেবল বোধ করি, তবে আমি মাঝে মধ্যে পাউডার মাখি, পাউডার তো মাখতে ফেস পাউডার মাখি, কিন্তু খুব অল্প মাখি, আবার মাঝে মধ্যে আমি ভুলেও না মেখে অফিসে চলে যাই। হ্যাঁ, কিন্তু আগে যখন সে আসছিল তখন কি বলছিল, অফিসে যাওয়ার আগে পাউডার ভালো করে মেখে আবার মাকে দেখাইছে, মা দেখো তো কিছু বোঝা যায় কিনা, বোনকে দেখাইছে দেখো তো কিছু বোঝা যায় কিনা। কিন্তু এখন আর এই বিষয়টা তার মধ্যে দেখা যাচ্ছে না, সে নিজে এসে স্বীকার করছে। এই বিষয়গুলা এখন আর আমার মাথায় থাকে না, আমি আর এখন পাউডার মাখি না। তাহলে মেডিসিন দিয়ে পার্থক্য কি হলো? মেডিসিন তার মাইন্ড সেটআপকে চেঞ্জ করে দিল, তার যে পাগলামি ছিল, পাগলের মতন পাউডার মাখতো তাই না, একবারে মেখে গেছে, এই পাগলামিটা কমিয়ে দিল। যে ব্যক্তি এই দাগ নিয়ে এত কষ্টে আসছিল, পাউডার ছাড়া সে যে বাইরে যেতে চাইতো না, পারতো না, এই ওষুধ দেওয়ার পরে কি হলো, ওই দাগ তো সেখানে আছে, ব্রণ তো সেখানে আছে, 5টার জায়গায় 3টা হয়েছে, 2টা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু পেশেন্ট এখন পাউডার ছাড়া বাইরে যাচ্ছে। আর যদিও বা পাউডার মাখে তাহলে খুব সামান্য, মাকে আর দেখানোর প্রয়োজন হয় না। পরিবর্তনটা কোথায় হলো বুঝতে পারলেন? পরিবর্তনটা হলো তার আন্ডারস্ট্যান্ডিং এ, তার মাইন্ড পরিবর্তন করলো যে এই একনিটা, এই দাগটা খারাপ কিছু না, এগুলো যদি এখানে থাকে তো আমারই সমস্যা, কোথায় কোনো সমস্যা হবে না, লোকে বললে তো কি এসে যায়। এই ভাবনাটা পেশেন্টের মধ্যে মেডিসিন গ্রো করে দিল। ব্রণ হয়তো একবারে ভালোও না হতে পারে, পরবর্তীতে যখন দেখা যাচ্ছে পেশেন্ট আসবে এই ব্রণ নিয়ে, আপনি পরে পটেন্সি দেন, নো প্রবলেম। তবে এই পটেন্সির ব্যাপার নিয়ে একটু কথা বলা খুবই জরুরি। বারবার অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে আমাকে স্ক্যাটার্ড ভাবে জিজ্ঞাসা করেন, আসলে হয় কি আপনারা যখন প্রশ্ন করেন আমার উত্তর মানে আমার পরিস্থিতিটা আপনাদের একটু বোঝার চেষ্টা করেন, খুব রানিং এর মধ্যে থাকতে আপনারা সবাই ব্যস্ত, আমি মনে হয় সুপার ব্যস্ত, আমার দিন ছোট, তো এই কারণে হয় কি অনেক সময় আমি অনেককে ঠিকভাবে সাজেশন দিতে পারি না, অনেককে ঠিক মতো বলতে পারি না, এটা কিছু ল্যাকিং থাকে। ধরেন যে টানা একটা ক্লাস নিলাম,
এরপরে আপনি আমাকে যদি এখন প্রশ্ন করেন আমার এই হয়েছে ওই হয়েছে, ডেফিনেটলি আমার মাথা কাজ করবে, এটা খুবই স্বাভাবিক, আপনি হলেও তাই। একটা মেন্টাল এক্সারশন আছে। আমি গতদিন কি বুঝাইছিলাম, যে আমার যে বডি লোড আছে তার বেশি ক্যাপাসিটি যদি আমি নিয়ে আমি টায়ার্ড হয়ে পড়বো। তো এরকম অনেকের সাথে আমার হয়ে যায় কথাবার্তার ইয়েতে, হয়তো তারা আমার মেসেজটা ক্লিয়ার বুঝতে পারেন না, অথবা আমার নিজেরও ভালো লাগে না, আমি হয়তো লোক লজ্জা বা ইয়ের খাতিরে আমি বলতেও পারি না। কিন্তু এই বিষয়গুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এই কারণে একটু পটেন্সি নিয়ে কথা বলি। আমরা তো জানি যে হায়ার প্যাথোলজিক্যাল সিমটম লোয়ার পটেন্সি, হায়ার মেন্টাল সিমটম হায়ার পটেন্সি, এরকম আমরা তো পড়েছি, তাই না? তো পটেন্সির বিষয়টা হলো, আপনি ধরুন যে স্কিন ডিজিজ বা এই রিলেটেড পেশেন্ট যারা আসে তাদেরকে আমরা 3x 6 30 এরকম দিই মেডিসিনের উপরে। সব মেডিসিনে তো 3x পাওয়া যায় না, বেলেডোনার পাওয়া যায়। তো আপনি পেশেন্টকে 3x দিলেন ব্রণের জন্য, একনির জন্য, পিম্পল বা মুখে দাগ, মেস্তা, যাই হোক যে কোনো একটা স্কিন ডিজিজের জন্য আপনি 3x পটেন্সি দিলেন। পেশেন্ট অনেক ভালো বোধ করছে, তার আইডিয়ার উন্নতি হচ্ছে, তার এই গ্লিটারিং এর যে কনসেপ্টের কথা আপনাদেরকে বললাম, সে যে গ্লিটারিং নিয়ে যে কনসার্ন তার মধ্যে ছিল সেটা চলে গেছে। প্রবলেম তার ওষুধ দিয়ে দিলেন আর ব্রণ তো একবার গায়েব হয়ে যাবে না, তাই না? ধীরে ধীরে সেটা চলে যাচ্ছে, এখন সে আর কোনো সমস্যা বোধ করতেছে না। এখন এই পেশেন্ট যদি আপনার কাছে আসে, ধরেন যে 1 মাস পরে আসলো, 2 মাস পরে আসলো, তখন আপনি কি করবেন? একই প্রবলেম নিয়ে আসলো, ব্রণ নিয়ে আসলো, এই একনি নিয়ে আসলো, মুখে দাগ নিয়ে আসলো, তখন আপনি কি করবেন? বা ওই যে কপালে রিঙ্কেল হয় সেটা নিয়ে আসলো, আপনি তখন কি করবেন? এটা আমাদের জানা দরকার। সেম প্রবলেম নিয়ে 2 মাস পরে রোগী আপনার কাছে আসলো, আপনি তখন কি করবেন? ভালো করে এই ইয়েগুলা নেন, এগুলা নিয়ে আমাকে পরে প্রশ্ন করবেন না। হ্যাঁ, এটা মাথার মধ্যে রাখেন, এটা নোটও করবেন না, এটা মাথার মধ্যেই রাখবেন। খুব সিম্পল কথা। আপনি আবার পেশেন্টের সাথে কথা বলুন, তার কাছ থেকে কনফার্ম হন, তার মাথার মধ্যে ওই যে আইডিয়া গুলা ঢুকেছিল, যে আইডিয়া দিয়ে আপনি এই মেডিসিনটা প্রেসক্রাইব করেছিলেন, কি কি প্রেসক্রাইব করেছিলেন? গ্লিটারিং অবজেক্ট আর হলো ভ্যানিটি। এই গ্লিটারিং অবজেক্টের বিষয়টা তার মাথার মধ্যে আছে কিনা, এই ভাবনাটা তার মধ্যে কাজ করছে কিনা, আপনি তাকে জিজ্ঞাসা করেন। আপনি কি এখনো চিন্তা করেন যে অন্যরা এটা নিয়ে আপনাকে, এই বিষয়টা নিয়ে আপনাকে নিয়ে কথা বলতেছে? অথবা জিজ্ঞাসা করেন যে আজকে আবার আপনি এসছেন এই ব্রণগুলা উঠছে বলে বা দাগগুলা হয়েছে বলে অন্যরা দেখতেছে এই জন্য, না নিজের ইচ্ছায় আসছেন? এবার রোগী যদি বলে না না ডাক্তার সাহেব, আমি আজকে মানে আপনার কাছে আসছি কারণ আমি যখন আয়নাতে দেখলাম যে আমার গালে আবার একটু দাগ উঠলো বা আমার এই 2-3টা ব্রণ উঠলো, হ্যাঁ, তখন আমার মাথায় আসলো যে আমি গতবার তো আপনার কাছে ওষুধ খেয়ে এগুলা ভালো হয়েছিলাম, তো এই কারণে আসলাম। ওই অন্যরা কি বললো, অন্যরা এটা নিয়ে আমার মাথায় না, আমি এবার আমার নিজের জন্য আসলাম। আমি ভাবলাম যে যেহেতু শুরু হচ্ছে আমি আপনার কাছ থেকে মেডিসিনটা নিই। এই কথাটার অর্থ কি? এই যে স্টেটমেন্টটা পেশেন্ট দিল, এই পেশেন্টের স্টেটমেন্টের অর্থ কি? তার মন কিন্তু এখন ঠিক আছে, মনের মধ্যে গ্লিটারিং অবজেক্ট নাই, মনের মধ্যে কিন্তু ভ্যানিটি নাই, অ্যাংজাইটি নাই, ফেয়ার নাই। তার নতুন করে উঠছে, তার কাছে মনে হলো তাহলে মনে হয় একটু ওষুধ খেতে হবে, আজকাল করে এসে খেলো। তখন আপনি কি করবেন? আমাদের কি করা উচিত? এমএল সেগাল আমাদেরকে কি গাইড দিয়েছেন, কি শিখাই গেছেন? এখন পেশেন্ট আপনার কাছে কেন আসলো? হোয়াই পেশেন্ট কাম টু ইউ? আপনার কাছে আসছে ফিজিক্যাল ডিস্টারবেন্সের জন্য, ব্রণ উঠেছে, দাগটা আবার আসছে, কিন্তু তার মাইন্ড ঠিক আছে, ওকে আছে, কোনো অ্যাংজাইটি নাই, ফেয়ার নাই, ভ্যানিটি নাই, গ্লিটারিং নাই। আমাকে কি করতে হবে? আমি তাকে কোনো মেডিসিন দেব না। ভালো করে শুনে নেন, আমি তাকে কোনো মেডিসিন দিব না, কোনো নেক্সট পটেন্সিও দিব না, আমি তাকে প্লাসিবো দিব, অথবা আমি তাকে বুঝায় শোনায় পেশেন্টকে ছেড়ে দেবো। তবে আমার পরামর্শ হলো আপনারা তাকে প্লাসিবো দেন, তাকে কাউন্সিলিং দেন, সাথে প্লাসিবো দেন। কেন এমএল সেগাল কেন কথা বলে গেলেন? এমএল সেগালের আগেও কিন্তু কেন্ট বলে গেছেন, কিন্তু এমএল সেগাল বিষয়টা ক্লিয়ার করেছেন। কারণ এই প্রবলেমের মেডিসিন কিন্তু অলরেডি তার বডিতে
দেওয়া হয়েছে এবং সেটা অ্যাক্টিভ আছে, ওই ওই মেডিসিনটা তার বডিকে হ্যান্ডেল করতেছে, তার একনি আবার উঠতে পারে, পিম্পল আবার উঠতে পারে, দাগটা আবার প্রমিনেন্ট হতে পারে। কেন হতে পারে একনি বা পিম্পল কেন হয়, দাগ কেন হয়? লাইফস্টাইলের কারণে। বার্গার খাচ্ছে, এই স্যাচুরেটেড ফ্যাট, তারপরে এই আর্টিফিশিয়াল চিনি, প্যাকেটজাত খাবার খাচ্ছে, খারাপ খাবার যেগুলো আমাদের শরীরে নোংরা তৈরি করে। আমরা গতদিন বললামই তো, গতদিন পড়াইছে এই কারণে। অথবা দেখা যাচ্ছে ওয়েদার খারাপ হয়ে গেল, এমন কিছু হলো যার কারণে পেশেন্টের উঠছে ওই রকম। কিন্তু পেশেন্টের মাইন্ডে কিন্তু এখনো এই একনি দ্বারা বা ওই পিম্পল দ্বারা, দাগ দ্বারা কিন্তু এফেক্ট হয়নি। এই জন্য তাকে কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই। পেশেন্টকে আপনি প্লাসিবো দেন, দিয়ে বলেন আপনি 2 দিন 4 দিন বা 7 দিন পরে যোগাযোগ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমি পার্সোনালি আমি দেখেছি, এই রুগীরা ভুলে যায়, আর আসে না। 5 দিন পরে ফোন দিতে বললে ফোনও দেয় না। আমি প্রত্যেকটা পেশেন্টকে বলি যে আমাকে ফোন দেন। আমার এখানে আমাদের অ্যাসিস্ট্যান্টও আছে আমার ক্লাসে, সেও বলুক, আমি বলি কিনা, প্রত্যেকটা পেশেন্টকে বলি 3 দিন পরে ফোন দেন। পেশেন্ট ফোন দিয়ে দেয় না। পেশেন্ট প্রবলেম নাই তো। যদি পরবর্তীতে দেখা হয়, এই বেলেডোনা পেশেন্ট গুলো অদ্ভুত, পরবর্তীতে দেখা হলে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনাকে যে বললাম যে জানাতে, আপনি জানালেন না যে, আমাকে রিপোর্ট করলেন না যে, আপনি আসলেন না যে, তখন রোগী বলবে হ্যাঁ ডাক্তার সাহেব ওই যে এমনি এমনি চলে গেছে, বা আপনি যে পরের ওষুধ দিলেন ওটা খেয়ে এমনি চলে গেছে। তাহলে এবার বলেন কারণটা কি? আপনি তো প্লাসিবো দিলেন বা আপনি তাকে কাউন্সিলিং দিয়ে ছেড়ে দিলেন। এখান থেকে এমএল সেগাল বলছে যে বেলেডোনা পেশেন্ট অলরেডি বডিতে কাজ করছে এবং রোগটাকে ভালো করতে হেল্প করতেছে। মজার একটা কথা বলি, আমি 2015 সালে সেগাল স্কুলে যখন গেছিলাম, তখন তারা একটা কেস দেখাইছিলেন। তারা ভিডিও কেসের ফলো আপ, প্রথম দিকের 17 বছরের ফলো আপ দেখাইছে, মানে রুগীর স্টেটমেন্ট, এবং তারা ওই যে কার্ডের মাধ্যমে লিখে দেখে 17 বছর ধরে প্লাসিবো, সিঙ্গেল ডোজ বেলেডোনা। অথচ আমরা ম্যাট্রিমেডিকা গুলোতে পড়ি বেলেডোনা হচ্ছে শর্ট অ্যাক্টিভ মেডিসিন। বুঝছেন? তো এই জায়গায় যাওয়া যাবে না। আমি নিজেই একজন পেশেন্ট, সে রাজশাহী টিটি কলেজের টিচার, 2 বছর তাকে আমি প্লাসিবো করেছি। তার পাইলসের প্রবলেম ছিল, 2 বছর পরে সে মানে তার পরবর্তী অন্য ইয়েতে মেডিসিন চেঞ্জ করতে হয়েছে। তো এইরকম আমাদেরকে আমাদের দক্ষতা, আমাদের ইয়েটাকে বাড়াতে হবে। কিন্তু আরেকটা কথা বলা দরকার, সেটা হলো পেশেন্ট যদি এসে বলে হ্যাঁ ডাক্তার সাহেব ওই সময় যেরকম অবস্থা হয়েছিল, যে আমার বান্ধবী বলার পরে, তো এবার আমার কলিগ যখন বলল যে ব্রণ উঠেছে, দাগ উঠেছে, তখন আমার মাথায় আসলো যে ওষুধ নিই। কলিগ বললো, তারপরে আমার মাথায় আসলো যে আমি ওষুধ নিই। তাহলে ওই যে মাথায় যে আমরা ওষুধ দিয়ে তার সিটটাকে, বিছনটাকে ছোট করে রেখেছিলাম, ওটা কিন্তু আবার প্রস্ফুটিত হলো। প্রথমবার কিন্তু আমরা ওই মেন্টাল সিটের জন্যই তো ওষুধটা দিয়েছিলাম, ওই মেন্টালিটির কারণে তো আমরা ওষুধটা দিয়েছিলাম। এবার ওটা আবার বেড়ে গেল, তখন আমাকে আবার মেডিসিন দিতে হবে। তখন আমরা কি করব? তখন যদি আগের বারে 3x দিই, তাহলে আমরা কি করব? পরের পটেন্সি দিব, তখন আমরা 6 দিব। আবার যদি দেখা যায় ওরকম মেন্টাল স্টেট, তখন আমরা যাব পরের পটেন্সিতে। এবার দেখা যাচ্ছে যে ধরেন 2 বছর পরে রোগী নতুন একটা সমস্যা নিয়ে আসছে, তখন আমরা কি করব? বলেন তো? ক্লাসিক্যালি আমরা কি করি? ক্লাসিক্যালি আমরা নতুন ভাবে আবার কেস টেকিং শুরু করি, নতুন ভাবে মেডিসিন নিয়ে চিন্তা ভাবনা করে দিই, তাই না? চিন্তা ভাবনা করি এটা নিয়ে আসছে, ঠিক আছে তাহলে এটা দিই। কিন্তু এই সিস্টেমে দেখা যায় ফিজিক্যাল প্রবলেম যদি আলাদা হয়ে যায়, মেন্টাল স্টেট কিন্তু আগের মতোই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব কম মেন্টাল স্টেট চেঞ্জ হয়ে যায়। যদি আমরা আগের মতন মেন্টাল স্টেট পাই, তাহলে যেই অসুখ, ফিজিক্যাল প্রবলেম আলাদা হয়ে যাক, আমরা কিন্তু ওই মেডিসিন ইউজ করব। যদি বেলেডোনার মেন্টাল স্টেট পাই, আমরা ওই বেলেডোনা ইউজ করব। আমাদের নতুন মেডিসিন, প্রথমেই নতুন মেডিসিন খোঁজার চেষ্টা করব যে ওই মেডিসিনের মধ্যে পেশেন্টটা আছে কিনা, এটাতে আমরা যাব না। আমাদের প্রথম কাজ হলো, রুগী আসার পরে আমাদের প্রথম কাজ হলো তার ওই মেন্টাল স্টেট নিয়ে যখন আসছিল সেটা তার মধ্যে আছে কিনা সেটাকে খুঁজে বাইর করা, সেটা আমরা প্রথমে খুঁজবো। এই জন্য আমরা কি করব? আমরা কি প্রশ্ন করব? এই প্রশ্নটা আপনারা অবশ্যই করবেন। আপনি তাদেরকে এইভাবেই বলবেন
যে গতবার আপনি যখন আসছিলেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কতদিন ধরে ভুগেছিলেন, আমি কিন্তু আজকেও আপনাকে এই প্রশ্নটা করব, এই কষ্টটা আপনি কতদিন ধরে ভুগছেন, আপনার প্রবলেমটা কতখানি হলো, গতবারে যতখানি বেড়েছিল এবার কতখানি হইলো? আপনি কি এখন উত্তর দিতে পারবেন? রোগী যদি বলে না ডাক্তার সাহেব আমি তো এখনো পারতেছি না, কতখানি বাড়লো কতখানি, বা ওরকম এদিক ওদিক তাকিয়ে করে, তাহলে তো আর কনফার্মিং নেই। আপনি ওই মেন্টাল স্টেট একই রকম ঘটনা ঘটলে আপনি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, ওই দিকে তখন আপনি বেলেডোনার দিকে ভেরিফাই করেন। তার মানে ওই পেশেন্টের মেন্টাল স্টেট ওই আবার নতুন করে ওই একই টাইপের বজায় থাকতেছে। এখন আমাদের কি করতে হবে? মেন্টাল স্টেট যেহেতু সেম, কিন্তু ফিজিক্যাল প্রবলেম যদি আলাদা হয়, নতুন হয়, তখন আমরা কি করব? বেলেডোনার আগের বারে যে পটেন্সি দিয়েছিলাম তার পরের পটেন্সি দিব। বুঝতে পারছেন? তাহলে কিভাবে মেডিসিনের পটেন্সি গুলা চেঞ্জ করতে হয়, কনসেপ্টগত বিষয়গুলা আমি এমএল সেগালের আলোচনা থেকে আমি বললাম। তার 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার বইয়ে বিষয়গুলো নিয়ে লেখা আছে, এটা আমার মতন করে আমি বললাম। যদি ফিজিক্যাল খারাপ হয় কিন্তু মেন্টাল স্টেট এখন আর নাই, আমাদেরকে ওয়েট করতে হবে, প্লাসিবো দিতে হবে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস, যতক্ষণ না তার মেন্টাল স্টেট ব্যাক করছে, মেন্টাল স্টেট যতক্ষণ না আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, যতক্ষণ আমরা সিগন্যালটা দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা ধরে নিব যে তার হেলথ স্ট্রাকচারে শুধুমাত্র নতুন সিমটম এসেছে, কিন্তু বডি এখনো সম্পূর্ণভাবে এটার সাথে লড়াই করছে, লড়াই করতে সক্ষম, আমরা শুধু প্লাসিবো দিব। যখন মেন্টাল স্টেট আপনাকে সিগন্যাল দিবে, মেন্টাল স্টেট সিগন্যাল দিবে অনেক বেশি হেভি হয়ে যাবে। আজকে একজন ফোনে কথা বলতে বলতে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নাই, কাঁদতেছে না কি করতেছে, কষ্ট বলা বাদ দিয়ে, হেভি মেন্টাল স্টেট। এটা হেভি মেন্টাল স্টেট। হেভি মেন্টাল স্টেটে কথা বাড়ায় না, ইমোশন বেশি হয়ে পড়ে, পেশেন্ট বেশি ইনভলভ হয়ে যায়, পেশেন্ট কান্না শুরু করে দেয়, উইপ করে, উইপিং করতে থাকে। এগুলো নির্দেশ করে যে বডি ওই যে ইনফেকশন, তার ডিজিজ, তার কষ্ট মানে রোগ কষ্ট, সেটার সাথে ফাইট করতে সক্ষম না, লড়াই করতে সক্ষম না। ভাইরাস অ্যাটাক করেছে, ভাইরাসের সাথে বা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে, ফাইট করতে সক্ষম না। কিন্তু তার মেন্টাল স্টেট যতই হার্ড হোক না কেন, পেশেন্টের মেন্টালি যদি স্ট্রং থাকে, বডি যদি তার প্রবলেমের সাথে ফাইট করতে পারে, ক্যাপাবল থাকে, তখন আপনি তার মধ্যে ইন্টারফেয়ার করেন না। সে স্ট্রং, তার কোনো আপনি মেন্টাল স্টেট পাচ্ছেন না, কোনো সিগন্যাল পাচ্ছেন না, কোনো সিগন্যাল তো বুঝলেন, কোনো বিষয় বুঝতে পারছেন না, আপনি বুঝতেছেন যে তার বডি ফাইট করতেছে, তার মধ্যে অন্য মেডিসিন দিয়ে উল্টাপাল্টা ইয়ে করে তাকে ইন্টারাপ্ট করেন না, তার বডিকে কাজ করতে দেন। আমাদের কাজ তো ইমিউনিটি সিস্টেম নিয়ে, ভাইটাল ফোর্স নিয়ে, ভাইটাল ফোর্সকে কাজ করতে দেন। আপনি তো লাইনে তুলে দিয়েছেন, তার রাগ বেড়ে গেছে, কি হয়েছে হ্যান হয়েছে, সেগুলো হলে আলাদা বিষয়। আপনি তখন প্রয়োজন হলে আবার রিকেস্টেকিং করেন, যে আঙ্গিকে আপনি বেলেডোনা দিলেন, আর্সেনিক দিলেন, রাস্টক্স দিলেন, সেইটাকে আপনি আবার ভেরিফাই করেন যে সে সেই স্টেটে আছে কিনা। আপনি সিগন্যাল পাচ্ছেন, তো সিগন্যাল পেলে আপনাকে কি করতে হবে, কিন্তু আপনি যদি সিগন্যাল না পান, আপনি আর ওষুধ দিতে যেন না। এটা তো এলোপ্যাথি ওষুধ না যে আপনি বারবার অ্যান্টিবায়োটিক দিবেন, আচ্ছা এজিথ্রোমাইসিন হয়নি, তারপর জিমাক্স হয়নি, অমুক তমুক হ্যান ত্যান, এই করে আপনি ইনফেকশনের বিরুদ্ধে তো লড়াই করবেন, এটা কিন্তু না। একটার পর একটা অ্যান্টিবায়োটিক দিবেন এরকম কিন্তু না। আমাদের কিন্তু এলোপ্যাথির মতন ওষুধ দেওয়া কিন্তু আমরা দিতে পারবো না। পেশেন্ট আসবে আমাদের কাছে আর আমরা বারবার ওষুধ দিতেই থাকবো, এটা কিন্তু করা যাবে না। তাহলে অ্যালোপ্যাথি হয়ে গেল, আপনি অ্যালোপ্যাথি করতেছেন, আপনি হোমিওপ্যাথ হলেন না। আপনাকে হোমিও অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। আপনি যখন সিঙ্গেল সিমিলিমাম ডোজ দিবেন, এখন সিঙ্গেল মানে কি একটা ড্রপ, এটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। এই ডোজ কতখানি, ডোজের সংজ্ঞা এগুলো ছিল আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিল, ওটা আমি পরে আলোচনা করব। তো সিমিলিমাম তার নিজস্ব শক্তি দ্বারা সব ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে সক্ষম।
রুগী যে কথাগুলো আপনাদেরকে বলবে না সেটা তো কাজ হবে, ডেফিনেটলি হবে। আপনি খালি রুগীর কথা শুনেন, রিল্যাক্সে থাকেন, আর নিজেও রিল্যাক্স করতে দেন ওষুধ দিয়ে। আমাদের জবটা হলো, আমাদের ডেস্টিনেশন হলো, আমাদের টার্গেটটা হলো সিমিলিমাম খুঁজে বের করা। এই জায়গাটাকে আমাদের অ্যাকুরেসি আনতে হবে, ম্যান ইন ডিজিজটাকে চিনতে হবে। আপনি যদি চিনতে না পারেন তাহলে আপনি ফেল করবেন, আপনি ফেল করলে পেশেন্ট সাফার করবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেক ফিলোসফিক্যাল কথা বললাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিষয়ে আপনারা আমার থেকে ভালো জানেন, এই জিনিসগুলো হয়তো জানেন, যারা জানেন তাদের জন্য ঝালাই হয়ে গেল, যারা জানেন না এই জিনিসগুলো ফলো করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।